আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এইচএসসি যা আসবে তাই সিরিজের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন পার্ট 1-এর রেকর্ড ক্লাস নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের আমরা ক্লাসে এমন কিছু টপিক পড়ব যেই টপিক থেকে এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছরই প্রশ্ন এসে থাকে। বেসিকটা আলোচনা করব, দেন আমরা বিগত বছরের বোর্ডে বা কলেজ পরীক্ষাগুলোতে কীরকম প্রশ্ন আসছে, কী প্যাটার্ন প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো তোমাদের একদম হাতে কলমে সলভ করে দেব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা অ্যানালাইসিসটা দেখে নেই, অর্থাৎ এটা বোর্ড পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখো 2024 সালে তো বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই, বাট 2023 সালে ঢাকা বোর্ডে 3টা প্রশ্ন আসছে, রাজশাহী বোর্ডে 3টা, বা কোনো কোনো বোর্ডে কিন্তু 5টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা এই অ্যানালাইসিসটা থেকে বলতে পারি এই চ্যাপ্টার থেকে মিনিমাম 3টা এবং সর্বোচ্চ 4 থেকে 5টা কিন্তু প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা অ্যানালাইসিসটা দেখে ফেললাম। এইবার চলো আমরা টপিকে চলে যাই। তাহলে প্রথম টপিক হচ্ছে অবস্থান্তর মৌল বা কনসেপ্টন। তাহলে অবস্থান্তর মৌল কি তোমরা সবাই জানো, যারা এইচএসসি 25 ব্যাচ রয়েছে, এমনভাবে তোমাকে পড়িয়ে দেবো যাতে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, কনসেপ্টটা রিভিশন হয়ে যাও, পাশাপাশি তুমি জানো হচ্ছে এখান থেকে বোর্ড প্রশ্ন কী প্যাটার্নের প্রশ্ন আসতে পারে সেগুলো যেন সলভ করতে পারো। ওকে, তাহলে আমরা শুরুতে অবস্থান্তর মৌল কি। তাহলে অবস্থান্তর মৌলের দুইটা কন্ডিশন আছে। তাহলে অবস্থান্তর মৌলের দুটো কন্ডিশন কি? 1 নম্বর কন্ডিশন হচ্ছে ডি ব্লক মৌল হতে হবে। ডি ব্লক মৌল হতে হবে। 2 নম্বর কন্ডিশনটা কি? 2 নম্বর কন্ডিশন হচ্ছে শুধু ডি ব্লক হলে চলবে না, সুস্থিত আয়নে অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। সুস্থিত আয়নে অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। তাহলে অপূর্ণ ডি অরবিটাল বলতে কি বোঝায়? তা আমরা জানি ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টা? 10টা। তাহলে 10-এর থেকে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কী থাকবে? অপূর্ণ থাকবে। তাহলে ডিতে হচ্ছে 1 থেকে যদি 9টা ইলেকট্রন যদি সুস্থিত আয়ন থাকে তাহলে আমরা কি বলতে পারবো? অবস্থান্তর মৌল বলতে পারবো। তাহলে অবস্থান্তর মৌলের হচ্ছে 2টা কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন ডি ব্লক মৌল হতে হবে, 2 নম্বর হচ্ছে সুস্থিত আয়নে অপূর্ণ কি থাকা লাগবে? ডি অরবিটাল থাকতে হবে। ওকে, তাহলে চলো একটা আমরা উদাহরণের মাধ্যমে শিখে নিই। তাহলে পরীক্ষার সবথেকে যে প্রশ্নটা আসে, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় কেন? ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় কেন? আমাকে তাহলে বলছে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, ওকে, ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল নয় কেন? আচ্ছা, তাহলে আমরা স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। তাহলে ইলেকট্রন বিন্যাস করে ফেলি। তাহলে এখানে কি থাকবে? আর্গন এখানে 18, আগে ইলেকট্রন কোথায় যাবে? আহ্বানিত অনুযায়ী 4s-এ যাবে। তাহলে আর্গন 18-এর পর কি 20, আরেকটা কয়টা থাকে? 21। তাহলে 3d1। তাহলে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এরপর আমাদের কাজ কি? জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করা। জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। তাহলে আমাদের কাজ কি? আর্গন 4s2 3d10। ওকে, তাহলে ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটাল প্রবেশ করতেছে? ডি অরবিটাল। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রেও পাশাপাশি জিঙ্কের ক্ষেত্রেও সেম প্যাটার্ন, সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করছে। তার মানে আমরা স্ক্যান্ডিয়াম আর জিঙ্কে কি বলতে পারি? ডি ব্লক মৌল বলতে পারি। এখন বলছে ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল নয় কেন? আচ্ছা, তাহলে আমরা অবস্থান্তর মৌল কন্ডিশন কি বলছিলাম? ডি ব্লক মৌল হওয়া লাগবে, 1 নম্বর কন্ডিশন ডান। 2 নম্বর এর যে সুস্থিত আয়ন, সেই সুস্থিত আয়ন আমাকে অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। তাহলে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কি? স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়াম 3+। তাহলে এস থেকে 2টি ইলেকট্রন আগে চলে যাবে, তারপর বাকি 3d অন থেকে 3d অরবিটাল একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে তখন ইলেকট্রন বিন্যাস কি থাকবে? আর্গনের অনুরূপ। ওকে, তাহলে জিঙ্কের সুস্থিত আয়নটা কি? জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+। ইলেকট্রন কোথা থেকে চলে যায়? 4s থেকে চলে যায়, জিঙ্ক 2+। তাহলে কি থাকবে? আর্গন 3d10। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা ডি ব্লক মৌল
এর যে সুস্থিত আয়নে কি থাকা লাগবে, অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। দেখো এখানে তো ডি অরবিটাল থাকার কোনো প্রশ্ন নাই, সুস্থিত আয়নে তো ডি অরবিটাল থাকবে না, রাইট? এই জন্য স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল নয়। জিঙ্কের ক্ষেত্রে সুস্থিত আয়ন 3d10, তোমাকে কি বলছে কি অবস্থান্তর মৌলের কন্ডিশন কি, অপূর্ণ ডি অরবিটাল, তার মানে ডিতে তোমাকে 1 থেকে 9টি ইলেকট্রন থাকতে হবে, বাট এখানে কয়টা আছে ইলেকট্রন, 10টা, এই কারণে এটা অবস্থান্তর মৌল নয়। তাহলে পরীক্ষায় প্রথমে কীভাবে লিখবা, স্ক্যান্ডিয়াম ইলেকট্রোবিন্যাস লিখবা, জিঙ্কের ইলেকট্রোবিন্যাস লিখবা, তারপর লিখবা স্ক্যান্ডিয়াম ও জিঙ্কের ইলেকট্রোবিন্যাসও দেখা যাচ্ছে যে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, অর্থাৎ স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল। কিন্তু স্ক্যান্ডিয়াম সুস্থিত আয়নে অপূর্ণ ডি অরবিটাল নাই, পাশাপাশি জিঙ্কের সুস্থিত আয়নে অপূর্ণ ডি অরবিটাল নাই, তাই স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। এইটুকু তুমি যদি অ্যান্সার খাতার মধ্যে লিখতে পারো তুমি একদমই ফুল মার্কস পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদাহরণ শিখে ফেলি। পরীক্ষায় আসে আয়রনকে অবস্থান্তর মৌল বলা যায় কিনা, আয়রনকে অবস্থান্তর মৌল বলা যায় কিনা। আমরা বেসিকটা শিখে ফেলতেছি, তুমি দেখো এই কয়েকটা প্রশ্ন সলভ করার পর তুমি বোর্ড প্রশ্ন কতটা একদমই পানি পানি হয়ে যায়। তাহলে আয়রন, তাহলে প্রথম কাজটা আমার কি অবস্থানমূলক বলেছে, আমার আয়রনের ইলেকট্রোবিন্যাস করা। আয়রনের পারমাণবিক সংখ্যা কত, 26, তাহলে ইলেকট্রোবিন্যাস কি হবে, আর্গন 4s2 3d6। ওকে, আয়রন ইলেকট্রোবিন্যাসও দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, তার মানে আয়রনকে আমরা কি বলতে পারি, ডি ব্লক মৌল। আর যদি ডি ব্লক মৌল হয় অবস্থান্তর মৌল হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এখন দেখব কি এর দুইটা সুস্থিত আয়রনের সুস্থিত আয়ন কি, Fe2+, একটা হচ্ছে Fe3+, আয়রনের দুইটা সুস্থিত আয়ন। তাহলে Fe2+ মানে কি 4s থেকে ইলেকট্রন দুইটা চলে যাবে, তাহলে থাকবে কি আর্গন 3d6, আর Fe3+ মানে কি 3d6 থেকে আরেকটা ইলেকট্রন চলে যাবে, তখন কি থাকবে আর্গন 3d5। ওকে, সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, তার আয়রনকে আমরা ডি ব্লক মৌল বলতে পারি। পাশাপাশি আয়রনের যদি দুইটা সুস্থিত আয়ন, এই দুইটা সুস্থিত আয়নে কি থাকে, অপূর্ণ ডি অরবিটাল, অর্থাৎ ডিতে 1 থেকে 9টা ইলেকট্রনের মধ্যে এটা আছে, তার মানে আয়রনকে কি বলা যায়, অবস্থান্তর মৌল বলা যায়। ঠিক আছে, আরেকটা উদাহরণ আমরা সলভ করে আসি, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রশ্ন সলভ করে আমরা শিখে আসি কপারকে অবস্থান্তর মৌল বলা যায় কিনা, কপারকে অবস্থান্তর মৌল বলা যায় কিনা, খুবই গুরুত্বপূর্ণ, এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। কপারকে অবস্থান্তর মৌল বলা যায় কিনা। আচ্ছা, তাহলে কপার ইলেকট্রোবিন্যাস পারমাণবিক সংখ্যা কত, 29, তাহলে ইলেকট্রোবিন্যাস করে দেখি, আর্গন এখানে 18টা চলে গেছে, আগে 4s1 প্রবেশ করবে, তারপরে কি 3d10, অর্থাৎ এটা কি ব্যতিক্রম দুই ইলেকট্রোবিন্যাস, 4s2 হতো 3d কি 9, বাট আহ্বানিত অনুযায়ী 4s1 তারপর 3d, আমরা জানি অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল কি আংশিক পূর্ণ অরবিটালতে অনেক বেশি কি হয়, সুস্থিত হয়। তাহলে এস থেকে একটা ডিতে প্রবেশ করে, ডিতে তখন 9টা ইলেকট্রন ছিল, 10টা হলে কি সুস্থিত হয়। আর এসে যেহেতু দুইটা ধারণ ক্ষমতা ইলেকট্রন, তার এসে যদি একটাও থাকে তাহলে কি অর্ধপূর্ণ থাকে, এটা সবচেয়ে কি সুস্থিত অবস্থায় থাকে, এটা হচ্ছে প্রকৃত ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তাহলে কপার অবস্থান্তর মৌল বলা যায় কিনা, তাহলে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে, ডি অরবিটালে, ডি ব্লক মৌল। এখন হচ্ছে সুস্থিত আয়নটা কি, এখন অনেকে এটার মধ্যে কনফিউশন থাকো, এর সুস্থিত আয়ন হচ্ছে কপার নাকি হচ্ছে কপার 2+, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা তোমাদেরকে হচ্ছে ক্লিয়ার করে আসি, এটা ব্যতিক্রম, এটা অনেকবার পরীক্ষা আসে, অনেকে ভুল করো। তোমরা মনে করো কপার প্লাসটা হচ্ছে সুস্থিত আয়ন, কিন্তু কপার প্লাস সুস্থিত আয়ন কেন মনে করো, কারণ 4s থেকে একটা ইলেকট্রন চলে গেলে কি 3d10 থাকে, আর ডিতে যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, তার মানে ডিতে যে পরিপূর্ণ অবস্থা আছে সুস্থিত, বাট এই কপার 2+টা হচ্ছে সুস্থিত আয়ন, কেন সেটা বলতেছি। তাহলে কপার 2+ হলে কি হবে, এখানে আর্গন 4s1 তে একটা চলে যাবে, 3d10 তে একটা চলে যাবে, তাহলে কি থাকবে 3d9, এটা হচ্ছে কপারের সুস্থিত আয়ন। আচ্ছা, কপার 2+ কেন সুস্থিত আর কপার প্লাস কেন সুস্থিত নয়, এই কপার প্লাসের হচ্ছে খুব সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, একা একা থাকতে পারে না, ঠিক আছে, খুব কম সময় থাকে, যার ফলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এই কপার 2+টা হচ্ছে স্থিতিশীল কমপ্লেক্স গঠন করে থাকে, এই জন্য কপার 2+টা হচ্ছে সুস্থিত আয়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে, এটা ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে এবার দেখো কপারের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটাল প্রবেশ করতে, মানে কপারকে কি বলতে পারি, ডি ব্লক মৌল। দেন ডি ব্লক মৌল হলে তো চলবে না, আমাকে কি বলছে, অবস্থান্তর মৌল কি বলতে পারবো। তাহলে অবস্থান্তর মৌল বলার আগে আমাকে তো সুস্থিত আয়নে অপূর্ণ ডি অরবিটাল আছে কিনা, কপারের সুস্থিত আয়ন কি কপার 2+, এদের ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন আছে, তেমন কপারকে আমরা কি বলতে পারি, অবস্থান্তর মৌল বলতে পারি। তাহলে আমাদের অবস্থান্তর মৌল একদমই কিন্তু পানি পানি বেসিক শো আমরা তোমাদেরকে যে সলভ করে দিলাম, পড়িয়ে দিলাম। এইবার চলো বিগত বছরে এই টপিকের আন্ডারে কী কী প্রশ্ন আসছে সেগুলো একটু সলভ করে আসি বা প্যাটার্নগুলো দেখি। এবার কিন্তু আমরা নিশ্চয়ই তোমরা পারবে, কি পারবে না, অবশ্যই কিন্তু পারার কথা।
ওকে, 1 নম্বর প্রশ্নটা দেখো, ঢাকা বোর্ড 23 আসা প্রশ্ন, এল অবস্থান্তর ধাতু নয় কেন? আচ্ছা ঠিক আছে, এলটা কি বলছে? এন এর সর্বনিম্ন মান প্রযোজ্য। এলটা কি? n-1 d10 ns2। তাহলে এন এর মান 3d পেতে চাই, তাহলে এন এর মান কত বসাতে হবে? 2। নো, 1d তো পসিবল না, তাহলে 2d কি পসিবল? 2d কিন্তু পসিবল। 3d, তাহলে এন এর মান কত বসাতে হবে? এন এর মান বসাতে হবে কত? 4, কারণ 4 থেকে 1 বিয়োগ করলে কি 3d10 কিন্তু পসিবল, 2d10 কিন্তু পসিবল না, তাই না? 2d অরবিটালে তো পসিবল না। তোমাদের কিন্তু খ নম্বর অনুযায়ী অনেক বেশি প্রশ্ন আসে কোয়ান্টাম সংখ্যা থেকে, তাই না? তাহলে এন এর মান যদি 4 হয়, তাহলে এখানে কি হবে? n-1, তাহলে 3d10 ns2 মানে কি 4s2। তাহলে এল ইলেকট্রন দেখি আমরা হচ্ছে 3d10 দেন হচ্ছে কি 4s2, কারণ এন এর মান হচ্ছে 4 বসলাম, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3d10, আর এন এর মান এখানে কত? 4s2। তাহলে সর্বশেষ ইলেকট্রন 3d10 4s2 কোন মৌলের বলো তো? একটু আগে আমরা সলভ করে আসলাম না, সেই এল মৌলটা কি? এল মৌলটা হচ্ছে জিঙ্ক। তার জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। তাহলে আর্গন 4s2 3d10, রাইট? এই তো আমরা তাহলে এল মৌলটা কি? এল মৌলটা হচ্ছে কি? জিঙ্ক। আমাকে প্রশ্ন কি বলছে? অবস্থান্তর ধাতু নয় কেন? একটু আগে কিন্তু ব্যাখ্যা দিয়ে আসছে। তাহলে জিঙ্কের ইলেকট্রনের শুধু দেখা যাচ্ছে যে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, বাট এর যে সুস্থিতায়ন আছে জিঙ্ক 2+, এখানে কিন্তু অপূর্ণ ডি অরবিটাল নাই, অর্থাৎ এখানে কি আছে? পূর্ণ ডি অরবিটাল। এই কারণে এটা অবস্থান্তর মৌল বলতে পারি না। একটু আগে কিন্তু এটা সলভ করে আসি, কত সহজে কিন্তু প্রশ্নগুলো সলভ করা যায়। ঢাকা বোর্ড 23 গ নাম্বার এই প্রশ্নটা আসছিল। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করে আসি। চট্টগ্রাম বোর্ড 23 কি বলছে? বি একটা অবস্থান্তর ধাতু। তাহলে এখানে বি আগে মৌলটা কেন কি? সর্বনিম্ন মান। ওকে, তাহলে এখানে কি 3d10, তাহলে এখানে বি হচ্ছে 3d10 4s1। তাহলে এই মৌলটার নাম কি? এই বি মৌলটা হচ্ছে কি? কপার। বি মৌলটা কি? কপার, রাইট? তাহলে কপারের পারমাণবিক সংখ্যা কত? 29, রাইট? তাহলে একটু আগে আমরা কিন্তু এটা সলভ করে আসি। কপার একটি অবস্থান্তর ধাতু। এই যে কপার একটি অবস্থান্তর ধাতু, তাহলে কপারের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, এই কারণে এটা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল হলে চলবে না, অবস্থান্তর মৌলের কন্ডিশন কি? সুস্থিতায়ন অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। কপারের সুস্থিতায়নটা কি? কপার 2+, কপার প্লাস না কিন্তু, কপার 2+ হচ্ছে সুস্থিতায়ন। এই সুস্থিতায়নে কি আছে? অপূর্ণ ডি অরবিটাল। এই কারণে আমরা কপারকে কি বলতে পারি? অবস্থান্তর মৌল বলতে পারি। কত সহজে কিন্তু সলভ করা শেষ। আচ্ছা, তাহলে আমরা ঢাকা বোর্ড 22 প্রশ্নটা আসছে কি? উদ্দীপকের মৌল 3টি ব্যবহার করে দেখাও যে সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌলও নয়। সকল ডি ব্লক, এন এর মান কত বলে দিছে? এন এর মান কিন্তু 4 বলেই দিছে। তাহলে আমাদের পি মৌলটা কি হবে? তাহলে পি মৌলটা এন এর মান যদি 4 হয়, তাহলে কি 3d1 এখানে হবে 4s2। কিউ মৌলটা হচ্ছে n-3d, অর্থাৎ কি 3d6, আর ns2 মানে কি 4s2। দেন আর মৌলটা কি হবে? n-1 মানে কি 3d10 4s2। তাহলে আমরা বলতে পারি, তাহলে পি মৌলটা কি? 3d1 4s2 কি? স্ক্যান্ডিয়াম। দেন হচ্ছে কিউ মৌলটা কি? 3d6 4s2, এখানে কি 18, আর্গনে 18 20, তাহলে 26 কি? আয়রন। আর মৌলটা কি? আর্গন পর্যন্ত 18, এখানে আর্গন 18 আছে, 20 আর 10 30, এটা হচ্ছে জিঙ্ক। তাহলে স্ক্যান্ডিয়াম, আয়রন আর জিঙ্ক। প্রশ্ন কি বলছে? উদ্দীপকের 3টি মৌল ব্যবহার করে দেখাও যে ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়। একটু একদম আমাদের সলভ করে শিখে আসছি না? তাহলে আমরা জানি কি স্ক্যান্ডিয়ামে আর জিঙ্ক কি ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌলও নয়, শুধুমাত্র কি আয়রনটা অবস্থান্তর মৌল। একটু কিন্তু আমরা এটা সলভ করে আসছি। দেখো স্ক্যান্ডিয়াম জিঙ্ক ডি ব্লক মৌলকে অবস্থান্তর মৌল নয়, স্ক্যান্ডিয়াম ইলেকট্রন দেখা যাচ্ছে এবং জিঙ্কের ইলেকট্রন দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটাল প্রবেশ করেছে, বা সুস্থিতায়নে কোনো কি নাই? অপূর্ণ ডি অরবিটাল নাই। তারপর এই দুটো অবস্থান্তর মৌল নয়, কিন্তু আমরা আয়রনকে অবস্থান্তর মৌল বলতে পারি, কারণ আয়রনের দুটো সুস্থিতায়ন আছে, Fe2+, Fe3+, এখানে কিন্তু অপূর্ণ ডি অরবিটাল, অর্থাৎ ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন আছে। এই কারণে আয়রন 2+ বা আয়রন 3+-এ কি বলতে পারি? অবস্থান্তর মৌল বলতে পারি। দেখো, তাহলে আমাদের অবস্থানের মৌল একদমই হচ্ছে কনসেপ্ট পানি হয়ে গেছে আশা করি। তাহলে আমাদের এই টপিক শেষ। নেক্সট টপিকটা আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, জটিল যৌগের গঠন ও রঙিন যৌগ গঠন করে কিনা। সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা একদমই এমনভাবে বেসিকটা পড়াবো যাতে একদমই যারা নতুন তারাও যেন এই টপিকটা একদমই বুঝে অ্যান্সার করতে পারো। আচ্ছা, এটা অনেকে নিয়ে প্যারা খাও, কোনো প্যারা খাওয়ার কিছু না, রাজব্যা তোমাদের সাথে আছে, কেমিস্ট্রি একদম পানি হয়ে যাবে। তাহলে এই যে জটিল যৌগ, তাহলে আমরা প্রথমে শিখব জটিল যৌগ।
যেহেতু আমরা এই যা আসবে তাই পড়বো, যতটুকু দরকার ঠিক ততটুকু আলোচনা করব। জটিল যৌগের দুইটা পার্ট থাকে। জটিল যৌগ সমন্বয়ে গঠিত হচ্ছে জটিল আয়ন প্লাস ক্যাটায়ন বা অ্যানায়ন থাকতে পারে, ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ। এটা হচ্ছে জটিল যৌগে এই ফরমেশন গঠিত হয়। আর এই জটিল যৌগের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, একটা হচ্ছে লিগ্যান্ড, এখন কেন্দ্রীয় পরমাণু কারা? একটু কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অবস্থান্তর মৌল, অবস্থান্তর ধাতু। একটু আগে আমরা শিখে আসছি অবস্থান্তর ধাতু কীভাবে আইডেন্টিফাই করে। অবস্থান্তর ধাতুটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। দেন হচ্ছে লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে কীভাবে বুঝবো? সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা কি থাকে? যুক্ত থাকে। আর লিগ্যান্ডের সংজ্ঞা, লিগ্যান্ড কি? যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে তারাই হচ্ছে লিগ্যান্ড। যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে তাদেরকে কি বলা হয়? লিগ্যান্ড। এখন এই লিগ্যান্ড আমরা শিখলাম, এখন আমাদের দুটো টার্ম শিখতে হবে, শক্তিশালী লিগ্যান্ড আর দুর্বল লিগ্যান্ড। অর্থাৎ এই জটিল যৌগ গঠন অ্যান্সার করার আগে তোমাকে দুটো টার্ম শিখতে হবে। একটা হচ্ছে লিগ্যান্ডের প্রকারভেদ, অনেকগুলো লিগ্যান্ডের প্রকারভেদ আছে যেটা তোমাদের পরীক্ষা লাগবে, সেটা আমি জাস্ট আলোচনা করব, অন্য ক্লাসে বেসিক্স আলোচনা করবো একদম। তাহলে আমাদেরকে শক্তিশালী লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড কোনগুলো? শক্তিশালী লিগ্যান্ড মাথায় রাখবো কি? NOC, ঠিক আছে? অর্থাৎ কি নক, অর্থাৎ তার মানে দুইটা দ্বারা সমান হবে, অর্থাৎ কি সায়ানো, তারপর কার্বনিল CO NO2 নাইট্রোসো, এই তিনটা হচ্ছে কি শক্তিশালী লিগ্যান্ড। এই যে শক্তিশালী লিগ্যান্ড, এই শক্তিশালী লিগ্যান্ডের কাজ কি? এই শক্তিশালী লিগ্যান্ডের কাজ হচ্ছে ডি অরবিটালে থাকা ইলেকট্রনকে চাপ প্রদান করা, ডি অরবিটালে ইলেকট্রনকে চাপ প্রদান করা। তার শক্তিশালী লিগ্যান্ডের কাজ হচ্ছে ডি অরবিটালে থাকা ইলেকট্রনকে কি চাপ প্রদান করা। দেন আমরা এখন শিখব কি? দুর্বল লিগ্যান্ড। দুর্বল লিগ্যান্ড উদাহরণ কি? দুর্বল লিগ্যান্ড উদাহরণ হচ্ছে মাথায় রাখবা, যেমন হচ্ছে H2O, এটাকে পানি, এটাকে অ্যামিন বলা হয়, ঠিক আছে? ওই হাইড্রক্সো, তারপর হচ্ছে যে ফ্লোরো, তারপর হচ্ছে ক্লোরো, এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে, এই যে অ্যামোনিয়া, এটা কিন্তু লিগ্যান্ডের কাজ করলে তার নাম হয়ে যায় কি? অ্যামিন। এটা একটা দুর্বল লিগ্যান্ড, এটা একটা বেসিক্যালি দুর্বল লিগ্যান্ড, বা এটা কোবাল্টের সাথে শক্তিশালী লিগ্যান্ড। এটা মাথায় রাখতে হবে। কি বললাম? অ্যামিন মেইনলি হচ্ছে দুর্বল লিগ্যান্ড, বাট কোবাল্টের সাথে শক্তিশালী লিগ্যান্ড। এখন এই শক্তিশালী লিগ্যান্ডের কাজ কি? শক্তিশালী লিগ্যান্ডের কাজ হচ্ছে ডি অরবিটালে থাকা ইলেকট্রনকে চাপ প্রদান করা। আর দুর্বল লিগ্যান্ডের কাজ কি? ডি অরবিটাল থেকে ইলেকট্রন কি করতে পারে না? চাপ প্রদান করতে পারে না। এইটুকু আশা করি বুঝতে পারছো। এইটুকু যদি বুঝতে পারো তাহলে একটা উদাহরণ দিলে তুমি বিষয়টা বুঝতে পারবা। যেমন পরীক্ষায় আসে, একটা উদাহরণ নেই, হেক্সাসায়ানোফেরেটের গঠন ব্যাখ্যা করো, ঠিক আছে? জটিল যৌগের গঠন ব্যাখ্যা করো। জটিল যৌগের গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম কি জটিল যৌগের দুইটা অংশ থাকে, জটিল অ্যানায়ন আর ক্যাটায়ন বা অ্যানায়ন। এখানে একটা জটিল যৌগ আছে, একটা হচ্ছে কি ক্যাটায়ন বা অ্যানায়ন আছে, অ্যানায়ন আছে নেগেটিভ চার্জ। এখন এই যে আমরা জটিল যৌগের দুইটা অংশ, একটা কি থাকবে? কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু কি? এই যে আয়রন। এটা কারণ কি? এটা অবস্থান্তর ধাতু। একটু আগে শিখে আসলাম না আয়রনকে কেন অবস্থান্তর ধাতু বলা হয়। দেন হচ্ছে কি একটা লিগ্যান্ড থাকবে। লিগ্যান্ড কি? এই যে সন্নিবেশ সমযোজী বন্ধনযুক্ত কি সায়ানো, এটা হচ্ছে কি লিগ্যান্ড। তাহলে আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণুটা কি? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি আয়রন। তাহলে আয়রনের জারণ মান যদি X ধরি আয়রনের জারণ মান x, ওকে? x ধরলাম। তাহলে আমাদের এখানে x প্লাস সাইনের জন্য আমাদের কি -1 কয়টা আছে? 6 সমান কি হবে? -4। তাহলে x -6 -4, অর্থাৎ x এটা -4, ওখানে +6, x সমান কি? +2। তাহলে এখানে চার্জ কি পাইলাম? Fe
টু প্লাস কী পেলাম Fe টু প্লাস। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা Fe টু প্লাস যে পেলাম এবার আয়রন ইলেকট্রোবিন্যাসটা করে ফেলি। আয়রন ইলেকট্রোবিন্যাস কী হবে 26, আর্গন 4s2 3d6, রাইট, এটা হচ্ছে 26। আয়রন আমাদের কাজ করতে হবে কি Fe টু প্লাস নিয়ে, তাহলে Fe টু প্লাস কি আর্গন 4s2 তে ইলেকট্রন চলে যাবে, তাহলে 3d6 হবে, এখানে 4s কি 0 হয়ে যাবে, আর পরের অরবিটাল 4p মনে করো 0। ওকে, আচ্ছা কেন লাগবে সেটা বোঝাচ্ছি। তাহলে আমার এই আয়রনের সাথে এই যে সিএন সায়ানো, এটা কি শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ডের কাজ কি বলছিলাম, এর আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি শক্তিশালী লিগ্যান্ড নাকি দুর্বল লিগ্যান্ড। একটু আগে তোমাকে কিন্তু আমি পরে আসি, শক্তিশালী সায়ানো, কার্বনিল, নাইট্রোসো, রাইট। তাহলে এটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, আর এই শক্তিশালী লিগ্যান্ড ডি অরবিটাল থাকা ইলেকট্রনকে কি প্রদান করে, চাপ প্রদান করে। আচ্ছা কীভাবে চাপ প্রদান করে সেটা বোঝাচ্ছি। তাহলে আমরা যদি ইলেকট্রন তাহলে ডিতে সমশক্তির অরবিটাল কয়টা আছে, 5টা, 1 2 3 4 5। ওকে, তাহলে ইলেকট্রনের প্রথমে কি সিঙ্গেল করে পর 1 2 নাম্বার ইলেকট্রন, 3 4 5, পরে কি 6 নম্বরতম ইলেকট্রন, এখানে 4s ফাঁকা, 4pতে সমশক্তি অরবিটাল করে 3টা, 1 2 3। আচ্ছা ঠিক আছে, তাহলে সায়ানো যেহেতু শক্তিশালী লিগ্যান্ড, তাহলে ডি অরবিটাল থাকে ইলেকট্রন কি প্রদান করবে, চাপ প্রদান করবে। কীভাবে চাপ প্রদান করবে, এই তুমি একা কেন আছো, একা থাকা যাবে না, মনে করো যে তুমি একা আছো, তোমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে তোমাকে হচ্ছে কি ডাবল বানাই দিচ্ছে, কি মজার তাই না। তাহলে এই যে সিঙ্গেল ইলেকট্রনগুলো আছে, তাহলে আমার এটা হচ্ছে কি নর্মাল Fe টু প্লাস, তাহলে আমার কি লিখতে হবে Fe টু প্লাস হচ্ছে আমরা পুনর্বিন্যাস করলাম, তাহলে পুনর্বিন্যাস করলে আমার কি হবে, তাহলে পুনর্বিন্যাস করলে আমার হচ্ছে দেখো কীভাবে তোমাদের চাপ প্রদান করবে। এখানে আর্গন আগেরটা লিখে ফেললাম 3d6 4x0 4p0, তাহলে এই যে 3dতে দেখো আবার 1 2 3 4 5, তাহলে ইলেকট্রনগুলো যেহেতু শক্তিশালী লিগ্যান্ড, তাহলে ডি অরবিটাল ইলেকট্রন কি চাপ প্রদান করবে, তাহলে এখানে 6টা ইলেকট্রন, তাহলে এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে 6টা ইলেকট্রন। এখন আমার এখানে কয়টা লিগ্যান্ড আছে দেখো তো, 6টা লিগ্যান্ড আছে। মাথায় রাখবা জটিল যোগ গঠনের জন্য যতগুলা লিগ্যান্ড ততগুলা ফাঁকা ঘর লাগবে। কি বললাম, যতগুলা লিগ্যান্ড ততগুলা ফাঁকা ঘর লাগবে। তার লিগ্যান্ড যেহেতু 6টা, এখানে ফাঁকা ঘর কয়টা পেলাম 2টা, আমার ফাঁকা ঘর কয়টা লাগতেছে 4টা, তাহলে 4s যেহেতু একটা ফাঁকা ঘর, আর পিতে সমশক্তি অরবিটাল কয়টা 3টা, 1 2 3। ওকে, এবার হচ্ছে দেখো সংকরণটা কয়টা ফাঁকা পাচ্ছি, তাহলে আমি এখানে D2 তাই না, এখানে হচ্ছে পুরোটা কি ফাঁকা পাচ্ছি D2, একটা S ফাঁকা পাচ্ছি আর P3, তাহলে সংকরণটা কী হবে D2sp3। এইবার হচ্ছে আমরা এই গঠনটা পুরোটা লিখে দেব, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এর গঠনটা হচ্ছে লিগ্যান্ড সহ আমাদের। ওকে, এর গঠনটা কাজ কি, তাহলে আমাদের এখানে হচ্ছে আর্গন 3d6 4s0 4p0 লিখলাম। এবার আমরা হচ্ছে বক্স করে লিখে দেবো, যেহেতু শক্তিশালী লিগ্যান্ড, তাহলে ডি অরবিটাল ইলেকট্রন কি প্রদান করবে, চাপ প্রদান করবে, অর্থাৎ লিগ্যান্ডগুলো হচ্ছে ফাঁকা ঘরে কি করবে, প্রবেশ করবে। আর এক জোড়া ইলেকট্রন, এক জোড়া যে লিগ্যান্ড, দুটা করে ইলেকট্রন একটা হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, ঠিক আছে। তাহলে লিগ্যান্ড 6টা, তাহলে 6টা ফাঁকা ঘর লাগবে। আগে 1 2 3 5, ডিতে 5টা লিখে ফেললাম, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 6টা ইলেকট্রন, ডি অরবিটাল ইলেকট্রন কি প্রদান করছে, এই যে চাপ প্রদান করছে। তোমরা চাপ প্রদান করে কি বলছে, যেহেতু শক্তিশালী লিগ্যান্ড এই জন্য কি করছে, এই যে চাপ প্রদান করছে। আর যদি দুর্বল লিগ্যান্ড হতো তাহলে কিন্তু চাপ প্রদান করতে পারতো না, মানে বাকি আমরা ফাঁকা ঘরগুলো ইউজ করতাম। এইটুকু তুমি যদি বুঝো তুমি খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারবা, বুঝতে পারছো। তাহলে এই যে দুইটা ফাঁকা ঘর, 4s একটা কি ফাঁকা ঘর লাগতেছে, আমরা যেহেতু 6টা লিগ্যান্ড, তাহলে আমাদের ঘর লাগবে কয়টা, এই দুইটা পাচ্ছি এখানে ফাঁকা, এখানে 3টা আর এখানে 3টা, তাহলে ওই যে সায়ানো লিগ্যান্ড করে যদি এক জোড়া মুক্ত ইলেকট্রন, 2টা করে ইলেকট্রন, এই 3টা 4টা লিগ্যান্ড 5টা 6টা লিগ্যান্ড, লিগ্যান্ডের নাম কি সায়ানো, ঠিক আছে। প্রত্যেকের নিচে তুমি হচ্ছে সায়ানোটা লিখে দাও, শেষ। তাহলে গঠন, তাহলে আমাদের সংকরণটা কি D2sp3, আর D2sp3 সংকরণ আকৃতি কেমন হয়, অষ্টতলকীয়। আকৃতিটা কেমন হয়, অষ্টতলকীয়। তাহলে যেভাবে হোক এভাবে কিন্তু খুব সহজে তুমি জটিল যোগ অ্যান্সার করতে পারবে। জটিল গঠনের মধ্যে কাজ কি, তুমি দেখো কেন্দ্রের পরমাণু থাকবে একটা, আর পরবর্তী একটা কি থাকবে, লিগ্যান্ড থাকবে। তাহলে লিগ্যান্ড যতগুলো লিগ্যান্ড ততগুলো ফাঁকা ঘর, এখানে লিগ্যান্ড কয়টা আছে 6টা, তাহলে ততগুলো ফাঁকা ঘর লাগবে। তাহলে আয়রন Ap2+ লিখলাম। আর এটা আগে দেখবো শক্তিশালী লিগ্যান্ড নাকি দুর্বল লিগ্যান্ড। শক্তিশালী এই ডি অরবিটাল থেকে ইলেকট্রন চাপ প্রদান করবে, তুমি আর সিঙ্গেল থাকতে পারবা না। তুমি যতই হচ্ছে সিঙ্গেল থাকতে চাও, পিছন থেকে তোমাকে বন্ধুরা ধাক্কা দেবে, আমাকে বলছে না তোকে সিঙ্গেল থাকতে ভালো লাগতেছে না, তুই হচ্ছে ডাবল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে সিঙ্গেল আছে ডাবল করে 6টা 3 ঘর ফাঁকা, এখানে 2টা ফাঁকা হলে তাহলে D2 একটা SP, তাহলে সংকরণ কি D2sp3। তাহলে D2sp3 সংকরণ আকৃতি কেমন হয়, অষ্টতলকীয়। আমরা একটু সংকরণ নেক্সট ক্লাসে আমরা পড়বো।
নেক্সট হচ্ছে আর গঠন কীভাবে বসাই দেবো, যতগুলো লিগান ততগুলো ফাঁকা ঘর মুক্ত জোড় ইলেকট্রন প্রবেশ করে। লিগান কি, যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে। এই যে 2টা করে এক জোড়া লিগান মিলে একটা সন্নিবেশ বন্ধন গঠন করে থাকে। তাহলে এখানে 6টা লিগান 6টা সন্নিবেশ বন্ধন গঠন করে এই হচ্ছে হেক্সাসায়ানোফেরেট কিন্তু গঠন হয়ে গিয়েছে। এবারে তুমি অ্যান্সার করলে একদমই ফুল মার্কস পেয়ে যাবা। আচ্ছা, এই হচ্ছে জটিল যৌগের গঠন। এবার হচ্ছে তাহলে বিগত বছরে আসা আমরা একটা প্রশ্ন সলভ করে আসি। ব্যতিক্রম ধর্মী একটা হচ্ছে প্রশ্ন, যেটা হচ্ছে প্রত্যেকবারই চলে আসে। দেখো কি বলছে, পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের 2টি মৌল এ ও বি এর বহিঃস্তর ইলেকট্রোবিন্যাস নিম্নরূপ। বলছে এ মৌল দ্বারা গঠিত একটি জটিল যৌগের গঠন ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ব্যতিক্রম, এটাই পরীক্ষা বেশি আসে। যাহা ব্যতিক্রম তাহাই পরীক্ষা আসে। কেন আসে? কারণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ব্যতিক্রম। বুঝতে পারছো? তাহলে এ মৌলটা কি, যেখানে জ্ঞানের মান যদি 4 বসায়, 4 থেকে 3d10 4s1, তাহলে আমাদের এ মৌলটা হচ্ছে কপার, রাইট? কপার। তাহলে কপার দ্বারা গঠিত জটিল যৌগের গঠন হচ্ছে টেট্রাঅ্যামিন কপার 2+, ঠিক আছে? এটা হচ্ছে জটিল যৌগের গঠন। তাহলে আমাদের শুরুর কাজ কি, কপার ইলেকট্রোবিন্যাসটা করে ফেলা। এখানে কী পাবো, কপার 2+ পাবো। ওকে, কপার 2+ ইলেকট্রোবিন্যাস কি, আর্গন, তারপর কাজ হচ্ছে কি 3d9। ওকে, তাহলে এই যে ডিতে, তাহলে আমাদের 4s এখানে কি 0, 4p0 দিলাম। তাহলে ডিতে সমশক্তি সম্পন্ন অরবিটাল কয়টা আছে? 5টা। 1 2 3 4 5। তাহলে ইলেকট্রনকে আগে কি 1 নম্বর ইলেকট্রন, 2 নম্বর ইলেকট্রন, 3 4 5 6 7 8 9। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে অ্যামিন NH3, এটা কি শক্তিশালী লিগান নাকি দুর্বল লিগান? এটা কিন্তু দুর্বল লিগান, বাট এটা কিন্তু একটা ব্যতিক্রম। কার সাথে শক্তিশালী লিগান গঠন করে? কোবাল্টের সাথে। কিন্তু এখানে কোবাল্ট আছে, কোবাল্ট তো নেই, কপার। তাহলে যেটা এটা একটা কি দুর্বল লিগান, এটা কিন্তু মাঝামাঝি। বাকিগুলো হচ্ছে সায়ানো, তারপর হচ্ছে কার্বনিল, নাইট্রোস, কি শক্তিশালী লিগান, দুর্বল লিগান ক্যামিন। তারপর হচ্ছে পানি বলতে অ্যাকুয়া, H2O, এটাও কিন্তু দুর্বল লিগান। বাট অ্যামোনিয়া, যেটাকে অ্যামিন লিগান্ডের ভাষায়, এটা হচ্ছে দুর্বল লিগান, বাট কোবাল্টের সাথে কি করে? শক্তিশালী লিগান গঠন করে থাকে। তাহলে ডিতে সমশক্তি সমরবিটাল কয়টা পাইলাম? 5টা। কয়টা বিজোড় ইলেকট্রন আছে? একটা। এটা তাহলে ডি অরবিটাল ইলেকট্রন কি প্রদান করতে পারবে না? চাপ প্রদান করতে পারবে না। যেহেতু এই কপারে একটা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এটা দুর্বল প্যারাচুম্বকীয় হবে। চুম্বকের 3টা ধর্ম আছে না, ডায়চুম্বকীয়, প্যারাচুম্বকীয়, আর একটা কি ফেরোচুম্বকীয়। ডায়চুম্বকীয় কি অবস্থান ধাতুর আয়নে কোনো কি থাকবে না, বিজোড় ইলেকট্রন থাকবে না, সেটা কি ডায়চুম্বক, ডিপ জল, রাইট? যেটা বিকর্ষিত হবে। আর প্যারাচুম্বকে মানে কি আকর্ষণ করবে? পূর্ণিমা, রাইট? তুমি কারণে পূর্ণিমার চেহারা আকর্ষণ আছে না, একটা বিজোড় দুর্বল প্যারাচুম্বকীয় হবে। এটাই আগে তোমাকে এই প্রশ্নে আছে জানার আগে এটা আকৃতিটা আগে জানতে হবে। এটা আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার। এটা ব্যতিক্রম, খুবই এটা মাথায় রাখতে হবে। সমতলীয় বর্গাকার। কেন সমতলীয় বর্গাকার? এক্স-রে ডিফ্রেকশনের কারণে সমতলীয় বর্গাকারটা হয়ে থাকে। আকৃতিটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সমতলীয় বর্গাকার। আচ্ছা, ঠিক আছে। এই সমতলীয় বর্গাকার আকৃতি হওয়ার কারণে এই যে যেহেতু দুর্বল লিগান, তাহলে ডি অরবিটাল ইলেকট্রন কি প্রদান করতে পারবে না? চাপ প্রদান করতে পারবে না। ফলে এই 4s আর হচ্ছে 4p-তে অরবিটাল কটা? 3টা। তাহলে এই যে সমতলীয় বর্গাকার গঠনটা আমাকে দেখো তো, সমতলীয় গঠনটা আমি যদি আঁকাই কেমন হবে? এখানে কপার 2+, এখানে একটা বসালাম, এইখানে একটা, এইখানে একটা, কি বসাবো? NH3, ঠিক আছে? অ্যামিন বসাই দিলাম। অর্থাৎ এই সমতলের বর্গাকার আকৃতির হচ্ছে XY অক্ষ বরাবর অবস্থান করে। কোন অক্ষ বরাবর অবস্থান করে? XY অক্ষ বরাবর অবস্থান করে। এখন XY অক্ষ বরাবর যেখানে অবস্থিত সেইখানে শুধু আমরা লিগ্যান্ডটি প্রবেশ করাতে পারবো। এখানে কয়টা লিগ্যান্ড আছে? 4টা। তাহলে আমাদের এখানে লিগ্যান্ড কয়টা প্রবেশ করবে? এখানে 4টা ফাঁকা কল লাগবে। এখানে তো লিগ্যান্ড প্রবেশ করতে পারবে না, কারণ বিজোড় ইলেকট্রন আছে। তাহলে আমাদের এই যে লিগ্যান্ড এই 3D আমাদের 9 হওয়ার কারণে, ঠিক আছে, এটা হচ্ছে কি 9টা ইলেকট্রন আছে, একটা বিজোড় ইলেকট্রন কারণে সরাসরি 3D অরবিটাল না প্রবেশ করে আমাদের এখানে 4D-তে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? 4D-তে প্রবেশ করে। এটাই মানে এটা হচ্ছে ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা বলতেছি। দুর্বল প্যারাচুম্বক হওয়ার কারণে এই 3D অরবিটালে না প্রবেশ করে 4D অরবিটাল, এই লাস্ট বিজোড় ইলেকট্রনে কি 4D অরবিটাল প্রবেশ করে। এখন কীভাবে প্রবেশ করে? ওকে, তাহলে আমাদের লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড হচ্ছে 4টা। তাহলে আমাদের এসে একটা ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে একটা লিগ্যান্ড প্রবেশ করালাম। তাহলে এখানে কি একটা লিগ্যান্ড প্রবেশ করালাম। এখন পিতে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল কয়টা আছে? 3টা। তাহলে কী কী আছে? যে PX, PY আর কি PZ, রাইট? তাহলে আমাদের এই সমতলের বর্গাকারটা কি X আর কি Y অক্ষ বরাবর বসবে। তার মানে এই PZ বরাবর আমি কোনো কি বসাতে পারবো না? লিগ্যান্ড বসাতে পারবো না। তাহলে এইখানে একটা লিগ্যান্ড প্রবেশ করবে, এইখানে একটা কি লিগ্যান্ড প্রবেশ করবে। দেন আমার কি এই 4D-টা লাগবে। অর্থাৎ এই বিজোড় ইলেকট্রনটা এখানে না থেকে পরেতে কি করবে? প্রবেশ করবে। তাহলে ডিতে সমশক্তি অরবিটাল কয়টা আছে? 5টা।
তাহলে আমার কোন অরবিটালে এটা প্রবেশ করবে 1 2 3 4 5 অর্থাৎ ডি এক্স অক্ষ বরাবর কি এই লিগ্যান্ডটা কি প্রবেশ করবে। বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের সংকরণ কি হয় sp2d ব্যতিক্রমধর্মী সংকরণ। তাহলে আমি আবারও বলি কপার মৌল দ্বারা জটিল যৌগের টেট্রামিন কপার 2+, তাহলে কপার 2+ ইলেকট্রন দেখা 3d9, তাহলে ডিতে সমশক্তি সমরাবিল কয়টা আছে 5টা, তাহলে ইলেকট্রন প্রবেশ করছে, যেহেতু বিজোড় ইলেকট্রন একটা আছে তার মানে দুর্বল প্যারাচুম্বকীয় হয়। আর এই এম মিল লিগ্যান্ডটা দুর্বল লিগ্যান্ড, ডি অরবিটাল ইলেকট্রনকে কি করতে পারে না চাপ প্রদান করতে পারে না। আর এটা আকৃতি কেমন সমতুল্য বর্গাকার। সমতুল্য বর্গাকার মানে কি এক্স আর ওয়াই অক্ষ বরাবর কি অবস্থান করে, কারণ আমরা এক্স তাহলে এস অরবিটালে একটা কি লিগ্যান্ড প্রবেশ করলো পি এক্স পি ওয়াই পি জেড, দুইটা লিগ্যান্ড তিনটা ঘর ফাঁকা, এখানে কয়টা প্রবেশ করবে দুইটা, কারণ পি জেড এক্সিস অক্ষ বরাবর কি প্রবেশ করতে পারবে না, কারণ সমতুল্য বর্গাকার একটা এক্স আর একটা কি ওয়াই, তাহলে এখানে একটা লিগ্যান্ড প্রবেশ করে এখানে একটা লিগ্যান্ড প্রবেশ করলো। দেন পরবর্তী শিফট কি আরেকটা ফাঁকা ঘর লাগবে, তাহলে 4pর পরে কি 4d, তাহলে এখন কি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি কি এক্স স্কোয়ার জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, ইলেকট্রনগুলো কি এখানে প্রবেশ করবে লিগ্যান্ড না, তাহলে আমার কি এক্স ওয়াই অক্ষ বরাবর, এই কারণে প্রথম ঘরে কিন্তু লিগ্যান্ডটা প্রবেশ করবে। তার সংকরণ কি sp2d শেষ। এইটুকু তুমি লিখতে পারলে আকৃতি দেখা যায় সংকরণ দেখা দিলে একদমই শেষ, একদমই 3-এ 3 মার্কস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে ওকে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন সলভ করে আসি। CN6 3- আর CN6 4 আয়নদের মধ্যে কোনটি হচ্ছে প্যারাম্যাগনেটিক, এবার হচ্ছে কোনটা ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সিকিউতে আসে, এটা একটা কি জটিল যৌগের গঠন থেকে আসে। আচ্ছা ঠিক আছে, দেখো এটা কীভাবে অ্যান্সার করবো, আগে আমরা মৌলটা শনাক্তকরণ করি। কিউ কি বলছে 3d6, এখানে কি এন এর মান কি সর্বনিম্ন মান, তাহলে আমার কিউ মৌলটা হচ্ছে 3d6 4s2, দেন এল মৌলটা হচ্ছে 3d10, এখানে হচ্ছে কি 4s2 রাইট। কি হচ্ছে n - 3d6, আচ্ছা জাস্ট এখানে কি লাগবে কিউ মৌলটা লাগবে রাইট, তাহলে আমার কিন্তু এল মৌলের কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 3d6 4s2 এটা কোন মৌল, এই পর্যন্ত কি শুরুতে কি থাকে 18 আর্গন, তারপর 4s2 20, তারপর 3d6, তা যোগ করলে কত পাই 26, 26 হচ্ছে আয়রনের। এখন আমাকে বলছি দুটার মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক, তার যোগটা হচ্ছে কি Fe, কিউ পরিবর্তে Fe বসালাম, CN6 তাহলে এটা কি 3- আরেকটা হচ্ছে Fe CN6 4-, এই দুটো আয়নদের মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক রাইট। আচ্ছা তাহলে আমাদের মাথায় রাখতে হবে কোনো পদার্থ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হলে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হলে তাকে কি বলে, তাকে বলা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর যদি প্রবলভাবে আকর্ষণ করে তাহলে আমাদের কি বলবো ফেরোম্যাগনেটিক, আর যদি বিকর্ষিত হয় তাহলে আমরা কি বলবো ডায়াম্যাগনেটিক। আচ্ছা তাহলে আমাদের সংজ্ঞা থেকে তো আমরা অ্যান্সার বের করতে পারবো না, তাহলে আমাদের কি যে জিনিসটা মাথায় রাখতে হবে কোনো অবস্থান্তর ধাতুর আয়নে, কোনো অবস্থান্তর ধাতুর আয়নে, ঠিক আছে, কোনো অবস্থান্তর ধাতুর আয়নে বিজোড় ইলেকট্রন থাকলে আমরা তাকে কি বলবো প্যারাম্যাগনেটিক, ঠিক আছে প্যারাম্যাগনেটিক। কোনো অবস্থান্তর ধাতুর আয়নে যদি বিজোড় ইলেকট্রন থাকে তাকে আমরা কি বলবো প্যারাম্যাগনেটিক বলবো, কেমন। আচ্ছা তাহলে আমাদের প্রথমে যোগটা আমাদের দেখি Fe CN6 3- রাইট, তাহলে আমাদের এখানে আয়নটা কি পাবো, এখানে Fe কি পাবো Fe3+। আচ্ছা ঠিক আছে, তাহলে ইলেকট্রন করে ফেলি, তাহলে আর্গন কি পাবো 3d5, এটা হচ্ছে Fe3+ ইলেকট্রন গঠন, এখানে কি 4s কি হবে 0 4p 0 ধরলাম। আচ্ছা তাহলে ডিতে সমশক্তি সমরাবিল কয়টা আছে 5টা 1 2 3 4 5, আচ্ছা এখানে এস একটা, পিতে সমশক্তি সমরাবিল কয়টা 3টা, ওকে লিখে ফেললাম। দেন আমাদের পরবর্তী কাজ ইলেকট্রন 1 2 3 4 5, ওকে
দেন আমাকে দেখতে হবে এই যে CN6 সায়ান, ওটা কি শক্তিশালী লিগ্যান্ড না দুর্বল লিগ্যান্ড? অবশ্যই এটা কি শক্তিশালী লিগ্যান্ড। তার শক্তিশালী লিগ্যান্ডের কাজ কি? ডি অরবিটাল ইলেকট্রন কি প্রদান করা? চাপ প্রদান করা, রাইট? অর্থাৎ তুমি একা একা থাকতে পারবে না, আগে হচ্ছে কাপল হয়ে যাও, রাইট? অর্থাৎ Fe2+, Fe3+, এটা আমরা কী করবো? পুনর্বিন্যাস করব। তাহলে আমাদের পুনর্বিন্যাস করলে আমরা কি পাবো? তাহলে এখানে আর্গন 3D5 4s0 4p0 দিলাম, ওকে। তাহলে ডিতে আবার সমস্যা 5টা 1 2 3 4 5 4s পিতে 3টা অরবিটাল। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রন কয়টা? 5টা আছে না? তার আগে কি জোড়ায় জোড়ায় প্রবেশ করবে? তাহলে এখানে 2 4 5। আচ্ছা, তাহলে আমরা Fe3+ দেখলাম। এখন লিগ্যান্ড কয়টা আছে? 6টা। তাহলে লিগ্যান্ড কোথায় প্রবেশ করবে? ফাঁকা করে। কোথায় প্রবেশ করবে? এই যে ফাঁকা করে প্রবেশ করে দিই এখানে একটা। আবার যদি এখানে লিগ্যান্ডগুলো প্রবেশ করাই দিই, তাহলে একবার যদি পরের লাইনটা না লিখি একবার এখানে লিখে দিই, এখানে একটা লিগ্যান্ড প্রবেশ করবে, এখানে লিগ্যান্ড, এখানে 3টা 4টা 5টা 6টা। কারণ লিগ্যান্ড কয়টা আছে? 6টা। তাহলে কয়টা ফাঁকা কল লাগবে? 6টা ফাঁকা কল লাগবে। তাহলে এখানে সংকরণটা কী হবে? D2sp3। আমার এখানে সংকরণটা এখানে মুখ্য বিষয় না, তার উপর সংকরণটা এখানে লিখে দিবা। তাহলে আমি কি বলছি? অবস্থান ধাতুর আয়নে যদি বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে Fe3+ এর আমার এখানে কি? এখানে কিন্তু বিজোড় ইলেকট্রন দেখলাম। তাহলে কয়টা বিজোড় ইলেকট্রন আছে? এখানে একটা। এই কারণে আমরা কি বলতে পারি? FeCN3- কি প্যারাম্যাগনেটিক। এখন পরবর্তী যে যোগটা দিচ্ছে এটা হচ্ছে কি FeCN6 4-। এটা কেন প্যারাম্যাগনেটিক না? দুটার মধ্যে তো একটা প্যারাম্যাগনেটিক হবে। আচ্ছা, তাহলে এটা আমরা হচ্ছে সলভ করে আসি। তাহলে আমাদের FeCN6 4-, রাইট? তাহলে এখানে যোগটা কি? এখানে যোগটা পাচ্ছে হচ্ছে Fe2+। তাহলে Fe2+ ইলেকট্রোবিন্যাস কি? আর্গন 3D6 4s0 4p0, কারণ এই 4s2 তে ইলেকট্রন চলে যাবে। তাহলে ডিতে সমশক্তি অরবিটাল কয়টা আছে? 5টা 1 2 3 4 5। 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 6। ওকে, তাহলে এবার হচ্ছে এটা কি শক্তিশালী লিগ্যান্ড। তার শক্তিশালী লিগ্যান্ডের কাজ কি? তার শক্তিশালী লিগ্যান্ডের কাজ হচ্ছে ডি অরবিটাল ইলেকট্রন কি প্রদান করা? চাপ প্রদান করা। তাহলে ইলেকট্রন তুমি কি একা একা থাকতে পারবে না, 6টা ইলেকট্রন আছে না? তাহলে কি জোড়ায় জোড়ায় প্রবেশ করবে। ওকে, তাহলে ফাঁকা ঘর কয়টা পেলাম? 2টা। তাহলে এখানে এটা কি 6টা লিগ্যান্ড প্রবেশ করবে। তাহলে সংকরণ এখানেও কি? সংকরণ এখানে কি 2টা ফাঁকা D2, সংকরণ পেলাম D2sp3। সংকরণ সেম D2sp3, বাট এই যে Fe2+ এখানে কোনো কি নাই? বিজোড় ইলেকট্রন নেই। এখানে কোনো নাই বিজোড় ইলেকট্রন নেই, বিজোড় ইলেকট্রন নেই। এই কারণে এটা কি? এই যোগটাকে আমরা কি বলবো? এই যোগটা হচ্ছে কি ডায়াম্যাগনেটিক। এই যোগটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, বুঝতে পারছো? অর্থাৎ আমরা জটিল যোগটা গঠনটা করার পর দেখবো যে শক্তিশালী লিগ্যান্ড না দুর্বল লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ড কি ডি অরবিটাল ইলেকট্রনকে চাপ প্রদান করবে। চাপ প্রদান করার পরে যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে আমরা তাকে কি বলবো? প্যারাম্যাগনেটিক। যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে চাপ প্রদান করার পরে, তখন তো আমরা কি বলবো? ডায়াম্যাগনেটিক। তাহলে আমাদের এই প্রশ্ন হচ্ছে সলভ করা শেষ। ঠিক আছে, এই যে দুটার মধ্যে কোনটা কি? FeCN6 এটা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক। যদি বলে কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক, এটাও একটা বোর্ড পরীক্ষা আসছে একই প্যাটার্নে। তুমি দেখা এই প্রশ্নটা সলভ করলে বোর্ড পরীক্ষায় জটিল জগৎ থেকে যে প্রশ্নগুলো আসে তুমি ইজিলি তুমি সলভ করতে পারবা। এবার চলো পরবর্তী প্রশ্ন। এর হ্যালাইড প্যারাচুম্বকীয়। সেম, এর হ্যালাইড কি বলছে? প্যারাচুম্বকীয়, বাট বি এর হ্যালাইড কি প্যারাচুম্বকীয় নয়। কেন নয়? আগে তোমাকে মূলটা কি? এন এর মান কত বলে দিচ্ছে? এন এর মান বলে দিচ্ছে কি 4। তাহলে এখানে কি 4-1, তাহলে 3d6। তাহলে এ হচ্ছে 3d6 4s2। তাহলে মূলটার নাম কি? এই মূলটা হচ্ছে কি আয়রন। বারবারই কিন্তু পড়ে আসি। দেন কি বলছে? বি এর হ্যালাইড। তাহলে বি মূলটা কি? এন এর মান বলে দিচ্ছে কি 4। তাহলে কিন্তু 3d10 4s2। কোন মৌল? একটু আগে পড়াশোনা কি জিঙ্ক। আমাকে বলছে এ এর হ্যালাইড। তাহলে এ মানে আয়রনের কি ফেরাস ক্লোরাইড FeCl2, আর বি এর হ্যালাইড কি জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে, এই দুটার মধ্যে তোমাকে বলছে একটা প্যারাচুম্বক আর একটা প্যারাচুম্বকের নয়। আচ্ছা ঠিক আছে, প্যারাচুম্বক হওয়ার জন্য কি অবস্থান মৌল হওয়া লাগবে। অবস্থান মৌল হওয়ার পরে দেখবো যে বিজোড় ইলেকট্রন আছে কিনা। তাহলে আমাদের আয়রন যদি আমরা এই যোগটা নিয়ে কাজ করি তাহলে আমরা এখানে কি পাবো? Fe2+, রাইট? তাহলে এখানে কি পাবো? আর্গন 3d6 ডিতে সমস্যা অপারেট করে 1 2 3 4 5টা ইলেকট্রন। 1 নম্বর ইলেকট্রন 2 3 4 5, এটা কি 6 নম্বর ইলেকট্রন। আর এখানে আমাদের জিঙ্ক ইলেকট্রন কি পাবো? জিঙ্ক 2+। ওকে, তাহলে এই দুটা কি
ডি ব্লক মৌল, রাইট? ডি ব্লক মৌল হলে চলবে না, অবস্থান ধাতু হলো আগের ফর্মেট। আর এই দুটো আয়রনের FeCl2 সুস্থিতায়ন Fe2+, আর এখানে কি জিঙ্ক 2+ সুস্থিতায়ন। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা কী পাবো? আর্গন 3d10, কারণ 4s2 তে 2 ইলেকট্রন চলে যাবে। তাহলে ডিতে সমশক্তি অরবিটাল কয়টা? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এক নাম্বার ইলেকট্রন 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখো তো, দুইটা ডি ব্লক মৌল, কিন্তু এটা কিন্তু অবস্থান্তর মৌল, আয়রন 2+, কিন্তু জিঙ্ক অবস্থান্তর মৌল না, কারণ ওই যে অপূর্ণ ডি অরবিটাল থাকে না, তাই ঠিক আছে? ডিতে 3তে 10। এমনি কিন্তু বলা যেহেতু অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি প্যারাচুম্বক যৌগ গঠন করা, জিঙ্ক তো প্যারাচুম্বক মানে অবস্থান্তর মৌল নয়, তাহলে প্যারাচুম্বক যৌগ গঠন করতে পারে না। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে Fe2+ কি বিজুল ইলেকট্রন কয়টা আছে? 4টা বিজুল ইলেকট্রন আছে। এই কারণে যদি বিজুল ইলেকট্রন থাকে কোনো অবস্থান্তর যৌগের আয়নে বা অবস্থান্তর আয়নে, তাকে আমরা কি বলবো? প্যারাচুম্বকীয়। বাট এখানে কোনো কি বিজুল ইলেকট্রন আছে না, এই কারণে এটা কি ডায়াম্যাগনেটিক। বুঝতে পারছো? এই কারণে এর হ্যালাইড প্যারাচুম্বক, কিন্তু বি এর হ্যালাইড কি প্যারাচুম্বকীয় নয়। আচ্ছা, তাহলে এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। উদ্দীপকের এ মৌলটা রঙিন যৌগ গঠন করলেও বি মৌলটা গঠন করে না, কেন? এখন আমরা কনসেপ্টটা শিখে আসবো। রঙিন যৌগ গঠন খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। রঙিন যৌগ গঠন, রঙিন যৌগ গঠন। তাহলে আমরা জানি অবস্থানের মৌলের ক্ষেত্রে কি অপূর্ণ ডি অরবিটাল থাকে, আর স্বাভাবিক অবস্থায় 5টা সমশক্তি সম্পন্ন কি থাকে? ডি অরবিটাল থাকে, রাইট? তাহলে DXY DYZ DZX DX² মাইনাস হচ্ছে Y², ডি হচ্ছে Z²। তাই স্বাভাবিক অবস্থায় 5টা সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল থাকে, অর্থাৎ 5টা অরবিটালের শক্তি কি সমান। এদেরকে কি বলা হয়? সমশক্তি সমান। যে 5টা ডি অরবিটাল সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন 5টা ডি অরবিটাল, একে বলা হয় হচ্ছে ডিজেনারেট অবস্থা। একে বলা হয় ডিজেনারেট অবস্থা। তাহলে সমশক্তি সম্পন্ন 5টা ডি অরবিটাল থাকে, এদের শক্তির সময় বলে কি ডিজেনারেট অবস্থা। তাহলে আমাদের হচ্ছে ডিতে 5টা সমশক্তি অরবিটাল লিখলাম এখানে, 1 2 3 4 5। ওকে, মনে করো 6টা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন 1 নাম্বার 2 3 4 5। তাহলে এটাকে ধরলাম হচ্ছে DXY DYZ DZX X² মাইনাস Y², একটা হচ্ছে DZ²। তাহলে আমি কি বললাম? মনে করো এখানে 6টা ইলেকট্রন, তাহলে একটা 5টা ইলেকট্রন প্রবেশ, এখানে কি 6 নাম্বার ইলেকট্রন এখানে প্রবেশ করছে। তাহলে আমরা কি সমশক্তির সময় ডি অরবিটাল থাকে, এদের শক্তির সময় কি ডিজেনারেট অবস্থা বলা হয়। বাট যৌগ গঠনের সময় লিগ্যান্ডে ইলেকট্রনের সাথে ডি অরবিটাল ইলেকট্রনের একটা বিকর্ষণ হয়, যার ফলে এই যে ডি অরবিটাল ইলেকট্রনগুলো দুইটা শক্তি স্তরে বিভক্ত হয়ে পড়ে। কয়টা শক্তি স্তরে বিভক্ত হয়ে পড়ে? 2টা শক্তি স্তরে বিভক্ত হয়ে পড়ে। 2টা শক্তি স্তরে বিভক্ত হয়ে, 5টা তাহলে কি এখানে 3, 2টা শক্তি স্তর বিভক্ত হয়ে পড়ে, একে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। নন ডিজেনারেট অবস্থা, ঠিক আছে? এখন দেখো, এটাকে বলা হচ্ছে নিম্ন শক্তি T2G, এটাকে বলা হয় উচ্চ শক্তি TG, ঠিক আছে? এখন হচ্ছে T2G আর হচ্ছে T হচ্ছে EG, ঠিক আছে? এটাকে কেন বলা হয়? এখন এই যে দেখো, ডি অরবিটালে কিন্তু হচ্ছে কম বেশি ইলেকট্রন থাকে, আর লিগ্যান্ডের কাজ কি? ইলেকট্রন মুক্ত ইলেকট্রন দান করা, সেখানে কি ইলেকট্রন নিয়ে আসে, ইলেকট্রন কি হবে? বিকর্ষণ হবে, যার ফলে 2টা শক্তি স্তর বিভক্ত হয়ে ওঠে। অর্থাৎ এখানে হচ্ছে DXY DYZ DZX, এটা হচ্ছে DX² মাইনাস Y² আর DZ²। এখন এটাকে বলা হয় নিম্ন শক্তি, এটাকে বলা হয় কি উচ্চ শক্তি। কেন এই 3টাকে নিম্ন শক্তি বলা হয়, কেন 2টাকে উচ্চ শক্তি বলা হয়? তাহলে আমরা জানি ডি অরবিটাল আকৃতি কেমন? ডি অরবিটাল আকৃতি কি ডাবল ডাম্বেল, তাই না? কয়টা লোব থাকে? 4টা লোব থাকে। আমি যদি হচ্ছে DXY যদি অক্ষ আঁকাইতে চাই, যদি X অক্ষ, এটা Y এর কি জেড নেই, তাহলে এখানে DXY মানে কি X আর কি Y অক্ষর অবস্থান করে। তাহলে X আর Y অক্ষর অবস্থান করলে আকৃতিটা কেমন হবে? এটা আর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, রাইট? এটা হচ্ছে কি DXY। যেহেতু DXY YZ DZX এটা কি অক্ষর অবস্থান করে, ফলে এখানে লিগ্যান্ড যদি আসে তাহলে এটা হচ্ছে বিকর্ষণটা কম হয়, যার ফলে এটা নিম্ন শক্তি স্তরে বলা হয়। আর এই DX² Y² আর DZ² একদমই হচ্ছে এক্সিস বরাবর অক্ষর অবস্থান করে, যার ফলে লিগ্যান্ডের সাথে এর বিকর্ষণটা বেশি হয়, ফলে এটা হচ্ছে কি উচ্চ শক্তি স্তর। বুঝতে পারছো কেন নিম্ন শক্তি স্তর, কেন উচ্চ শক্তি স্তর?
তাহলে 6টা ইলেকট্রন, তাহলে প্রথমে আহ্বানিত অনুযায়ী ইলেকট্রন কি আগে নিম্ন শক্তি স্তর প্রবেশ করে পরে উচ্চ শক্তি স্তর প্রবেশ করে, তাহলে 3 4 5 6। এখানে কি যদি ইলেকট্রন যদি এখানে D8 থাকতো, এখানে 6টা প্রবেশ করার পরে এখানে প্রাপ্যতা অনুযায়ী আমরা প্রবেশ করাইতাম। যে ইলেকট্রন প্রথম নিম্ন শক্তি স্তর পূরণ করে ক্রমান্বয়ে কি করে উচ্চ শক্তি স্তর গমন করে, এটা হচ্ছে কি আহ্বানিত অনুযায়ী। তাহলে কি বললাম, সমশক্তি 5টা ডি অরবিটাল থাকে, কি শক্তির সমান ডি জেনারেট অবস্থা বলা হয়। আর যৌগ গঠনের সময় ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা দুইটা স্তরে কি বিভক্ত হয়ে পড়ে। এই দুটো স্তরে বিভক্ত হওয়ার ফলে কি দুইটাকে কি বলে নন ডি জেনারেট অবস্থা। এই যে দুটো শক্তি স্তরে বিভক্ত হয়ে পড়লো, এই দুটো শক্তি স্তরের মধ্যে একটা কি শক্তির একটা পার্থক্য হয় না, শক্তির পার্থক্য হয় না। এটা শক্তি কি সেম না, এটা নিম্ন শক্তি, এটা কি উচ্চ শক্তি। এই যে ডেল, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড বিভব শক্তি। কি বলা হয়? ক্রিস্টাল ফিল্ড বিভব শক্তি। এই যে ক্রিস্টাল বিভব শক্তি বলা হয়, এটা যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দৃশ্যমান আলোর যে তরঙ্গ থেকে সঙ্গতিপূর্ণ সেই আলোটা হতে শোষণ করে নেয়। বাকি যে অবশিষ্ট যে আলোক তরঙ্গ থাকে সেটা অবস্থান ধাতুর আয়ন দ্বারা হচ্ছে সম্পূরক হয়। কি বললাম, বাকি যে অবশিষ্ট আলোক তরঙ্গ থাকে অবস্থান ধাতুর বা অবস্থান মৌল দ্বারা কি হয় সম্পূরক হয়। এটাকে দ্বারা কি বোঝাচ্ছি, সম্পূরক বলতে কি বোঝাচ্ছি? সম্পূরক বলতে আমি বোঝাচ্ছি যদি কোনো যৌগ যদি হচ্ছে নীল আলো শোষণ করে, নীল আলো শোষণ করে, তাহলে তার সম্পূরক বর্ণ হবে লাল বা কমলা। আর কোনো যৌগ যদি লাল আলো শোষণ করে তার সম্পূরক বর্ণ হবে নীল। এটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ কোনো নীল আলো শোষণ করে তার সম্পূরক বর্ণ হচ্ছে লাল বা কমলা, আর লাল যদি শোষণ করে তাহলে কি নীল। এই কারণে হচ্ছে অবস্থান ধাতু কী করে রঙিন যৌগ গঠন করে। তাহলে এই যে এটাকে বলা হয় কি ডি জেনারেট অবস্থা, দুটো শক্তি স্তর বিভক্ত হয়ে পড়লে কি নন ডি জেনারেট অবস্থা। এটা কি নিম্ন শক্তি, এটা উচ্চ শক্তি। কেন নিম্ন শক্তি? কারণ লিগ্যান্ডের সাথে বিকর্ষণ কম হয়। কেন উচ্চ শক্তি? কারণ লিগ্যান্ডের সাথে বিকর্ষণ কি হয় বেশি হয়। দেন দুটো শক্তি স্তর এখানে নিম্ন শক্তি দুটো শক্তির মধ্যে একটা পার্থক্য হয়, এটাকে বলা হয় কি ক্রিস্টাল ফিল্ড বিভব শক্তি। বুঝতে পারছো? এই কারণে অবস্থান মৌলগুলো কী করে রঙিন যৌগ গঠন করে থাকে। এদের T2G, তারপর হচ্ছে TE, যেটা কেন বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে একটা সিমেট্রিক টার্ম, এটা হচ্ছে পয়েন্ট অফ সিমেট্রি। এটা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে হায়ার ক্লাস এডুকেশনে, এটা হচ্ছে ডাবলি জেনারেট। তারপরে হচ্ছে 2 দ্বারা কী প্রকাশ করে, 2 দ্বারা হচ্ছে পরমাণু গুণনের ফলে যে ওয়েভ ফাংশনগুলো সৃষ্টি হয়, এটা হচ্ছে লোভগুলোতে সৃষ্টি হয়। সেটা যদি পজিটিভ চার্জ হয় সেটা হচ্ছে 2 দ্বারা প্রকাশ হয়, নেগেটিভ হয় যদি হয়তো চিহ্নের যদি পরিবর্তন হয় 2, আর চিহ্নের যদি পরিবর্তন না হয় সেটা তো 1। তো জি দ্বারা কী প্রকাশ করে, জি হচ্ছে গ্যারেট, এটা একটা জার্মান ওয়ার্ড। এটা পয়েন্ট অফ সিমেট্রি বইয়ে উল্লেখ করা আছে, যার দুটো টার্ম দেওয়া হয়েছে, তোমাদের এতটুকু জানলে চলবে। কেউ বিস্তারিত জানতে চাইলে পয়েন্ট অফ সিমেট্রি একটা চ্যাপ্টার আছে, গুগল করে তোমরা দেখে নিতে পারো। এই টার্মগুলো তোমাদের জন্য এসএসসি লেভেলে না, ঠিক আছে? পয়েন্ট অফ সিমেট্রি জাস্ট দুটো পার্টে বিভক্ত করার কারণে দুইটা নাম দেওয়া হয়েছে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে অবস্থান্তর মৌলগুলো কী করে রঙিন যৌগ গঠন করে থাকে। আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে প্রশ্ন কি আসছে, উদ্দীপকের এ মৌলটা রঙিন যৌগ গঠন করলেও বি মৌলটা যোগ গঠন করে না কেন? তার রঙিন যৌগ কারা গঠন করে? রঙিন যৌগ গঠন করে কি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল ছাড়া কি রঙিন যৌগ গঠন করতে পারবে? কখনোই না। তাহলে আমাকে দেখতে হবে যেহেতু বি মৌল গঠন করে না, তাহলে বি মৌলটা কি? তাহলে আমাদের বি মৌলটা কি N-1 D1NH2, তার মানে এটা কি N-1 তাহলে 3D10। এ মৌলটা হচ্ছে 3D10 4S1, তার মানে এ মৌলটাকে কী বলতে পারে? এ মৌলটা হচ্ছে কি কপার। তাহলে কপার রঙিন যৌগ গঠন করে, কিন্তু বি মৌলটা কি? বি মৌলটা হচ্ছে 3D1 4S2, বি মৌলটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। ওই যে আমরা বললাম, তাহলে স্ক্যান্ডিয়াম কেন? এটা ডি বলক মৌল, বাট অবস্থান্তর মৌল নয়, কারণ স্ক্যান্ডিয়ামে ইলেকট্রোবিন্যাসগুলো দেখা যায় কি অনেকবার কিন্তু এটা করলাম। তাহলে আর্গন 4S2 3D1, সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটাল প্রবেশ করেছে, এই কারণে কি ডি ব্লক মৌল। বাট স্ক্যান্ডিয়াম যে সুস্থিত আয়ন, সেই সুস্থিত আয়নে কি নাই? অপূর্ণ ডি অরবিটাল নাই, এই কারণে এটা অবস্থান্তর মৌল নয়। আর যেহেতু অবস্থান্তর মৌল না, তাই জন্য বি মৌলটা কি রঙিন যৌগ গঠন করতে পারবে না। আর এ মৌলটা কি কপার। কপার কি অবস্থান্তর মৌল বলতে পারবো? হ্যাঁ, কপার কি এই যে সর্বশেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করে, বাট কপারের সুস্থিত আয়নটা কি? কপারের সুস্থিত আয়নটা হচ্ছে কপার 2+। কেন কপার 2+ সুস্থিত আয়ন? এটা হচ্ছে স্থিতিশীল কমপ্লেক্স গঠন করে। কপার প্লাস কিন্তু সুস্থিত আয়ন না, বারবারই কিন্তু শুরু থেকে বলে আসছে, এটা ব্যতিক্রম, মাথায় রাখতে হবে। হাইড্রেশন এনার্জিটা বেশি, হাইড্রেশন ল্যাটিস এনথালপিটা পড়লে তুমি এটা বুঝতে পারবে হায়ার ক্লাসগুলোতে, ঠিক আছে? কপার 2+ কেন সুস্থিত, মোর স্টেবল। তারপর না বেসিক আমরা হচ্ছে অন্য একটা ক্লাসে আলোচনা করবো, যেহেতু এটা এসএসসি যাবে তাই সিরিজ যতটুকু ততটুকু আলোচনা করছি, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কপার 2+ হচ্ছে আমার কী থাকবে? আর্গন 3D9, রাইট? তাহলে ডিতে এই যে অপূর্ণ ডি অরবিটাল, এটা কি অবস্থান্তর মৌল। এখন এই যে কি ডিতে সমশক্তি অরবিটাল কয়টা থাকে? 5টা। তাহলে লিখবো 1 2 3 4 5। ইলেকট্রন কয়টা আছে? 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা।
তাহলে আমাদের সমশক্তির 5টা ডি অরবিটাল শক্তি কি থাকে সমান থাকে ডি জেনারেট অবস্থা বাট লিগ্যান্ডের সাথে যখন যৌগ গঠন করবে তখন এই ডি অরবিটাল ইলেকট্রনের সাথে লিগ্যান্ডের ইলেকট্রনে কি হবে বিকর্ষণ তখন কয়টা শক্তি স্তর বিভক্ত হয়ে যাবে 2টা ঠিক আছে উচ্চ শক্তি স্তর একটা কি নিম্ন শক্তি স্তর তাহলে উচ্চ শক্তি স্তর এখানে কয়টা নিম্ন শক্তি স্তরে কি 6টা ইলেকট্রন বসবে 1 2 3 4 5 6 আর ডি তারপর এখানে কি 7 8 9 ঠিক আছে এই হচ্ছে 9টি ইলেকট্রন এখানে 6টা প্রবেশ করার বাকি যে থাকে আহ্বানিত অনুযায়ী এই দুটোকে বলা হয় কি নন ডিজেনারেট অবস্থা এই দুটো শক্তির মধ্যে যে পার্থক্য সৃষ্টি হবে কি ক্রিস্টাল ফিল্ড বিভব শক্তি এটা দৃশ্যমান আলোর তরঙ্গের সাথে যে আলোর সাথে সঙ্গতিপূর্ণ সেই আলোটা শোষণ করে নেবে বাকি যে অবশ্যই তরঙ্গ থাকবে অবস্থান্তর মৌল বা ধাতু দ্বারা শোষিত বর্ণের কি হবে সম্পূরক হবে নীল আলো শোষণ করলে কি সম্পূরক বর্ণ কি লাল বা কমলা লাল আলো যদি শোষণ করে শোষিত বর্ণ বা সম্পূরক বর্ণটা কি হবে নীল বুঝতে পারছি এই কারণে হচ্ছে কপার অবস্থান বলে রঙিন যখন দেন এই যে ডিজেনারেট অবস্থান নন ডিজেনারেট অবস্থা ক্রিস্টাল বিভব শক্তি T2 যে TEG এগুলো একটু লিখে দিতে হবে আর দেন স্ক্যান ডায়ামিটার অফ সেম ফরম্যাট ওকে তাহলে এটুকু লিখে তুমি একদমই 4 কিন্তু 4 ফুল মার্কস পেয়ে যাবা তাহলে আমাদের অবস্থান্তর মৌল জটিল যৌগের গঠন তারপরে রঙিন যৌগ গঠন যতগুলো টপিক ছিল একদম টপিক বেসিক্স আলোচনা করে দিলাম ইনশাআল্লাহ এর বাইরে থেকে এইচএসসি 25 এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এই বেসিকটা তুমি যদি বুঝতে পারো তুমি টেস্ট পেপার থেকে অগণিত প্রশ্ন তুমি সলভ করতে পারবা এখানে একই টাইপের কয়েকটা প্রশ্ন রাখছি যাতে করে সর্বোচ্চ পরিমাণ তোমরা হচ্ছে প্রশ্নগুলো সলভ করতে পারো ঠিক আছে এইবার চলো আমরা নেক্সট কনসেপ্ট হ্যালাইডে আদ্র বিশ্লেষণটা পড়ে ফেলি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক 4 নম্বরে যে প্রশ্নটা আসে তাহলে আদ্র বিশ্লেষণ মানে কি পানি দ্বারা আদ্র বিশ্লেষণ বা পানি দ্বারা কি ধুয়ে ফেলা তাহলে আমাদের এখানে পানির এটা কি এখানে হাইড্রোজেন পানিতে মুক্ত জল ইলেকট্রন কয়টা থাকে 2 জোড়া এই 2 জোড়া মুক্ত জল ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার মাধ্যমে কি হয় পানিতে কি হয় আদ্র বিশ্লেষিত হয় এখন দেখো কি বলছে দুইটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কিনা সিলিকন টেট্রাক্লোরাইড এই কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না বা সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন হয় সেটা এখন তোমাকে মাথায় রাখতে হবে আমি তোমাকে ব্যাখ্যাটা দিচ্ছি আদ্র বিশ্লেষণের মেন কন্ডিশন হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে তাহলে আমাকে দেখো এই এখানে কেন্দ্রীয় পরমাণু কি কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু কি সিলিকন কেন্দ্রীয় পরমাণু কিভাবে হচ্ছে যেটা সংখ্যায় কম থাকবে কেন্দ্রে থাকবে কার্বন এখানে কি সিলিকন তাহলে কার্বন ইলেকট্রনগুলো যদি দেখি 1s2 2s2 2p2 যেহেতু কার্বন দ্বিতীয় পর্যায়ের মৌল আমরা জানি দ্বিতীয় পর্যায়ে কি 2d অরবিটাল কিন্তু পসিবল না 2s আর কি 2p পসিবল এই কারণে হচ্ছে ফাঁকা কিন্তু ডি অরবিটাল নাই যেহেতু ফাঁকা ডি অরবিটাল নাই তাহলে কার্বনের পক্ষে আমার কি অষ্টক সম্প্রসারণ সম্ভব না তার ফলে এই কার্বন টেট্রাক্লোরাইডের সাথে পানির কোনো কি হয় না রিঅ্যাকশন হয় না তাহলে কি লিখে দেব নো রিঅ্যাকশন ঠিক আছে নো রিঅ্যাকশন যেন হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইডে কি সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কি কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি সিলিকন তাহলে সিলিকনের ইলেকট্রন যদি 1s2 2s2 2p6 3s2 3s2 এখানে কি 10 12 তার 3p2 তাহলে কি সিলিকন কত 14 তাহলে আমরা জানি তৃতীয় শক্তি স্তরে কি 3s 3p আর কি 3d অরবিটাল পসিবল তার মানে এই সিলিকনে কি ফাঁকা ডি অরবিটাল আছে যার ফলে এটা কি পানির অণুর সাথে বিক্রিয়া করে কি সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কি হয় সিলিকন টেট্রাক্লোরাইড কি হয় আদ্র বিশ্লেষিত হয় এখন গঠনটা কিভাবে হয় এই সিলিকন টেট্রাক্লোরাইড উচ্চ ল্যাটিস শক্তির মাধ্যমে এভাবে আবদ্ধ থাকে এখানে সিলিকন ক্লোরিন 4টা ক্লোরিন যুক্ত থাকে এখানে একটা ক্লোরিন দেন হচ্ছে পানির যে হচ্ছে এটা অক্সিজেন এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে হচ্ছে প্রতিস্থাপন করে হাইড্রোজেনটা কি ক্লোরিনকে প্রতিস্থাপন করে এই সেল এভাবে সিলিকন টেট্রাক্লোরাইড পানি অণুর সাথে বিক্রিয়ায় মোট 4 ধাপে সিলিকন টেট্রাক্লোরাইডের ক্লোরিন পরমাণু 4টা এই OH মূলক দ্বারা কি হয় প্রতিস্থাপিত হয় তাহলে এখানে সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস হচ্ছে 4 অণু পানির সাথে কি তৈরি করে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড এখানে কি এটাকে কি বলা হয় কিন্তু সিলিসিক অ্যাসিডও বলা হয় সিলিসিক অ্যাসিড বা সিলিকন টেট্রা হাইড্রোক্সাইডও বলা হয় তাহলে আমি কি কার্বন টেট্রাক্লোরাইড কেন আদ্র বিশ্লেষিত হয় না সিলিকন টেট্রাক্লোরাইড কেন আদ্র বিশ্লেষিত হয় না তাহলে আদ্র বিশ্লেষণ কন্ডিশন হচ্ছে কেন্দ্রের পরমাণু ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে কার্বনের কোনো ফাঁকা ডি অরবিটাল নাই যার ফলে কার্বনের পক্ষে কি অষ্টক সম্প্রসারণ হয় না তাহলে পানির সাথে কি নো রিঅ্যাকশন ডান দেন লিখবো সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল
তৃতীয় পর্যায়ে মৌল অর্গান 3d অরবিটাল ফাঁকা d অরবিটাল আছে, ফলে এটি পানি অণুর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আদ্র বিস্তৃত হয়। তো নাম গঠন রাখাই দেবো, সিলিকন টেট্রাক্লোরাইড উচ্চ ল্যাটিস শক্তির কারণে এরপরে গঠন থাকে। এর পানি অণু কি, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের প্রতিস্থাপন কি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, আর এই OH মৌলটা কি এখানে প্রবেশ করে। এভাবে মোট 4 ধাপে পানি অণুর সাথে যদি সিলিকন টেট্রাক্লোরাইড 4টা ক্লোরিন, তাহলে 4টা OH মৌল দ্বারা কী হবে, প্রতিস্থাপিত হবে। দেন আমরা এই বিক্রিয়াটা লিখে দেবো, এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। নটরডেম কলম যে একটা প্রশ্ন আসছিল যে কার্বন টেট্রাক্লোরাইড সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে কোনটা অম্লধর্মী হবে, তাহলে অম্লধর্মী কোনটা হবে, সিলিকন টেট্রাক্লোরাইড, কারণ এটা কি অ্যাসিড, অ্যাসিড তো অম্লধর্মী হয়, আর কার্বন টেট্রাক্লোরাইড তো আদ্র বিস্তৃত হয় না, তাহলে এটা কেমন অম্লধর্মী হবে। এটা কিন্তু নটরডেম কলেজের প্রশ্ন, ডিরেক্ট আদ্র বিস্তৃত দেয় নাই, প্রশ্নটা একই প্যাটার্ন, দেন একটু ঘুরিয়ে দিয়েছে কোনটা মানে অম্লধর্মী হবে, সিলিকন টেট্রাক্লোরাইড। নটরডেম কলেজে আসা প্রশ্ন, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু আদ্র বিশ্লেষণ থেকে এই একটা প্রশ্নে সিকিউতে সব থেকে বেশি আসে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা সলভ করে আসি বিগত বছরে কীভাবে আসছে। দেখো, রাজশাহী বোর্ড 22-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 23-এ, বরিশাল বোর্ড 23, নটরডেম কলেজ ঢাকাতেও কিন্তু সেম প্রশ্নটা আসছে। তাহলে আমরা প্রশ্ন প্যাটার্নটা একটু বুঝি। XCl4 আদ্র বিস্তৃত হয় না, বাট ZCl4 কি হয়, আদ্র বিস্তৃত হয়, বুঝছি সেম প্যাটার্নের প্রশ্ন। তাহলে আমাদের দেখো X কিটা কি, N এর মান কি বলেছে 2, তাহলে আমাদের X মূল্যটা কি হবে, তাহলে 2s2 2p2, তার সামনে আসছে কি 1s2, তাহলে আমাদের X মূল্যটা কি, X মূল্যটা হচ্ছে কি কার্বন 6, রাইট। তাহলে এখানে 4 আর 1s2 6, আর আমার কি বলছে XCl4, তাহলে XCl4 কি হবে, XCl4 হচ্ছে কি কার্বন টেট্রাক্লোরাইড, আর আমার কি বলছে ZCl4, তাহলে আমার এখানে কি জেডটা কি, এন এর মান যেহেতু 2, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, তাহলে আমার কি হবে 3s2, আবার এন এর মান 2 বসালাম, 2 এর সাথে 1 যোগ করলে 3, তাহলে কি 3p2, বাকি আছে কি 1s2 2s2 2p6 3s2 3p2, তাহলে জেড মূল্যটা কি সিলিকন, তাহলে আমাদের ZCl4 যৌগটার নাম কি, সিলিকন টেট্রাক্লোরাইড। কোনটা আদ্র বিস্তৃত হয়, সিলিকন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড কি হয় না, আদ্র বিস্তৃত হয় না। কেন্দ্রের পর ফাঁকা ডি অরবিটাল নাই, কেন্দ্রের পর ফাঁকা ডি অরবিটাল আছে। যতটুকু আমি আর আগে হচ্ছে ব্যাখ্যা দিলাম, যেভাবে চিত্র আঁকলাম ওইটুকু লিখে তুমি 4-এ তুমি 4 মার্ক পাবা। আমার কথাটা তুমি খাতার মধ্যে লিখে দাও, একদমই ফুল মার্কস পাবা। কতবার আসছে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই কনসেপ্টটা ডান। এবার হচ্ছে আমরা নেক্সট কনসেপ্ট পরমাণু আকার। এবার পর্যায়বৃত্ত ধর্ম শিখে ফেলবো, পরমাণু আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। এই টপিকগুলো আন্ডারে কী কী মানে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসছে। আচ্ছা, তাহলে পরমাণু আকার, তাহলে আমরা সবাই একটা জিনিস সবাই জানি, একই পর্যায়ে একটু বেসিকটা আলোচনা করি। একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণু আকারটা কি পায়, পরমাণু আকারটা হচ্ছে কি হ্রাস পায়। আর একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণু আকারটা কি পায়, বৃদ্ধি পায়। তীর চিহ্নটা লিখে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু সবাই কিন্তু জানি, একই পর্যায়ে বাম থেকে ডানে পরমাণু আকার হ্রাস পায়, একই গ্রুপে উপর নিচের দিকে পরমাণু আকারটা কি পায়, বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়, কেন হ্রাস পায় সবাই জানো, তার উপর একটু আলোচনা করে দিচ্ছি। একই পর্যায়ে বাম থেকে ডানে যখন তুমি যাবা, অর্থাৎ শক্তি স্তর বাড়বে, অর্থাৎ নিলাম একই পর্যায়ে দিলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আর তোমাকে নিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে যতই যাবো, এখানে কি প্রোটন সংখ্যা কি এক করে বাড়তেছে না, বাট নতুন করে কি কোনো শক্তি স্তর বাড়তেছে, নতুন করে কিন্তু শক্তি স্তর বাড়তেছে না। তো আমরা এখানে ইলেকট্রন কয়টা, ইলেকট্রন 11টা, আর আমরা জানি ইলেকট্রনের প্রোটন সংখ্যা পরস্পর কী থাকে, সমান থাকে। এখানে ইলেকট্রন কয়টা, 12টা, প্রোটন কয়টা, 12টা, সেম। ইলেকট্রন হচ্ছে 13টা, প্রোটন হচ্ছে 13টা। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে যত যাব, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, নতুন করে কি শক্তি স্তর বৃদ্ধি পাবে না, ফলে ইলেকট্রন কর্তৃক নিউক্লিয়াস আরও জোরে কি হবে, আকৃষ্ট হবে, ফলে পরমাণুর আকার কি হ্রাস পায়। আমরা জানি কুলম্বের সূত্রানুসারে দুটি ভিন্নধর্মী চার্জের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সে যদি ভিন্নধর্মী চার্জ যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলের মান কি, চার্জ দ্বয়ের গুণফলের কি সমানুপাতিক, আর দূরত্বের বর্গের কি হয়, দূরত্বের বর্গের হচ্ছে ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের কি হয়, ব্যস্তানুপাতিক, ফলে পরমাণু আকারটা কি হ্রাস পায়। দেখো এখানে যদি আমাদের Q1টাকে যদি হচ্ছে প্রোটন ধরি, Q2 ইলেকট্রন যদি আকর্ষণ বলটা কি হবে, গুণ করলে আমরা কত পাবো, 121, এখানে কত পাবো 144, এখানে কিন্তু 169 পাবো। দেখো বাম থেকে ডানে যতই যাচ্ছি
শক্তি স্তর বাড়তেছে না, কিন্তু আমাদের কি আকর্ষণ বলের কি মান বৃদ্ধি পাচ্ছে। আর যত আকর্ষণ বলের মানটা বৃদ্ধি পাবে, আকর্ষণ মানের সাথে আকর্ষণ বলের সাথে ডি এর কি ব্যস্ততার প্রতি সম্পর্ক মানে কি, এটা যদি আকর্ষণ বল যদি বাড়ে, দূরত্ব মানে কি কমবে, তার দূরত্ব কমা মানে কি পরমাণুর আকারটা হ্রাস পাওয়া। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। তার একই পর্যায়ে বাম থেকে ডানে যত যাব আমার হচ্ছে প্রোটন সংখ্যা বাড়বে, নতুন করে শক্তি স্তর বাড়বে না। ফলে ইলেকট্রন কর্তৃক নিউক্লিয়াসকে আরও কি জোরে আকৃষ্ট হবে। আকর্ষণ বলের যত মান বৃদ্ধি পাবে তত দূরত্বের মানটা কি হবে, ব্যস্ততার প্রতি সম্পর্কের কারণে কি যাবে, কমে যাবে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। আর উপর থেকে নিচের দিকে তোমার কি হয়, একটা করে কি যুক্ত হয়, প্রোটন যুক্ত হয়, তখন একটা করে কি শক্তি স্তর যুক্ত হয়। শক্তি স্তর যুক্ত হলে কি তখন কি পরমাণুর আকারটা কি পায়, বৃদ্ধি পায়। আর এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক থেকে প্রশ্ন আসে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে। আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে আইসো ইলেকট্রনিক মানে কি, যাদের ইলেকট্রন সংখ্যা পরস্পর কি সমান। এটা তো তোমরা সবাই জানো, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, বাট এখানে কি আইসো ইলেকট্রনিক, অর্থাৎ যাদের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান। তাহলে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে যার প্রোটনের সংখ্যার মান বেশি তার আকার ছোট হয়। কেন ছোট হয় সেটা বলছি। আইসো ইলেকট্রনিক ক্ষেত্রে যার প্রোটনের সংখ্যার মান বেশি, আকার তার কি হয়, আকার তার হচ্ছে ছোট হয়। অর্থাৎ আইসো ইলেকট্রনিক ক্ষেত্রে প্রোটন সংখ্যার মান বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যার মান বৃদ্ধিতে পরমাণু আকার হ্রাস পায়। কারণ কি, যে যদি প্রোটন সংখ্যা যদি মান বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রনের প্রোটনের মধ্যে কি আকর্ষণ বলের মানটা বৃদ্ধি পায়। আর যত বেশি আকর্ষণ বলের মানটা বৃদ্ধি পাবে তত পরমাণু আকারটা কি পাবে, হ্রাস পাবে। কনসেপ্ট তো তাই বলে, একটু আমরা শিখে আসলাম না কুলম্বের সূত্র অনুসারে। আচ্ছা, এইটুকু তোমাকে জানলে যথেষ্ট। এবার দেখি এই টপিকের আন্ডারে কোনো প্রশ্ন সলভ করা যায় কিনা। আচ্ছা, রাজশাহী ক্যাডেট কলেজে আসা প্রশ্ন, তিনটা আয়নগুলোর মধ্যে আকারের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। তাহলে পরমাণু আকার থেকে অবশ্যই প্রশ্নটা আসছে। আর যেহেতু হচ্ছে চার্জ দেওয়া আছে, তার মানে আইসো ইলেকট্রনিক হওয়ার একটা কি আছে, সম্ভাবনা আছে। আচ্ছা, E3 আমার কাজ করতে হবে, ই জি আর হচ্ছে কি জে। আচ্ছা, তাহলে E3 ই মূলটা কি, গ্রুপ পর্যায় কত, পর্যায় হচ্ছে 2, ঠিক আছে। পর্যায় কত, পর্যায় 2। তাহলে 16 নং পর্যায়ের প্রথম মূলটার নাম কি, 15 নং পর্যায় কি, যে নলকূপের পানিতে। তাহলে ই মূলটা হচ্ছে কি, ই মূলটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমাদের হচ্ছে কি জি মূলটা 16 নং গ্রুপের দ্বিতীয় পর্যায় মূলটা কি OSSC-তে বলা, অর্থাৎ অক্সিজেন প্রথম মূলটা। আর যে হচ্ছে কি 17 নং গ্রুপ প্রথম মূলটা কি ফ্লোরিন। তাহলে আমার চার্জটা কি N কি 3 মাইনাস, O2 মাইনাস, আর Z মাইনাস, তো F মাইনাস। তার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের কত 9। বাট ইলেকট্রন সংখ্যা দেখো তো কয়টা, 7-এর সাথে 3 কি করছে, গ্রহণ করছে 3টা, 10। ইলেকট্রন কি 7 + 3 10, অক্সিজেনের কি 8 + 2 10, F মাইনাস কি 9 + 1। তাহলে তিনটাই কি আইসো ইলেকট্রনিক, সেম। তাহলে আইসো ইলেকট্রনিক ক্ষেত্রে প্রোটন সংখ্যার যার বেশি তার কি আকারটা ছোট হয়। এই তিনটার মধ্যে প্রোটন সংখ্যার মান কার বেশি, 7, 8, 9। এখানে 7, 8, 9। তাহলে ফ্লোরিন হচ্ছে আকারটা সব থেকে ছোট হবে। তাহলে N3 মাইনাস আকার বড়, তারপরে হচ্ছে O2 মাইনাস, F মাইনাস। বুঝতে পারছো কিনা? তা আমি কি বলছি, আইসো ইলেকট্রনিক ক্ষেত্রে যত প্রোটন সংখ্যার মান বৃদ্ধি পাবে তখন হচ্ছে কি ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বলের মান কি বৃদ্ধি পাবে। কারণ এখানে দেখো তো হচ্ছে কি 10টা ইলেকট্রন হলে প্রোটন কয়টা, 7, 170 গুণ করলে কি শুধু 70। এখানে কি 10 আর 8 গুণ করলে 80, 10 আর 9 করলে 90। তাহলে কি ফ্লোরিনের ক্ষেত্রে কি আকর্ষণ বলের মানটাকে বৃদ্ধি পাচ্ছে না, তার দূরত্বটা কি কমে যাবে। এই কারণে হচ্ছে এই ফ্লোরাইড অর্থাৎ F মাইনাসের কি আকারটা সব থেকে ছোট, ঠিক আছে। মানে শর্টকাট দ্বারা করতে পারো, বেসিক দিয়ে তুমি কিন্তু এটা মিলাতে পারো। সেম প্রশ্ন গ নাম্বার আসছে। আচ্ছা, রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন সলভ করা ডান। নেক্সট প্রশ্ন কি, রংপুর ক্যাডেট কলেজ ভাই তাই না, তারা এই প্যাটার্ন থেকে প্রশ্ন দিচ্ছে। আচ্ছা, সেম প্রশ্ন, আইসো ইলেকট্রনিক কিনা। এখন তোমাকে চার্জ দেখলে আইসো ইলেকট্রনিক ভাবা যাবে না। আচ্ছা, দেখি আমরা L2 R মাইনাস আর X3। আর এল মৌলটা কি, ওই যে 16 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌলিকটাকে শিখলাম অক্সিজেন। আর কি, এটা অবশ্যই কি ফ্লোরিন। আর X3 এটা কিন্তু তৃতীয় পর্যায়ের হচ্ছে 15 নং গ্রুপের মৌলটা। আচ্ছা, তো আমরা প্রথম কাটা হচ্ছে কি L2, প্রথম হচ্ছে L2 মাইনাস। আচ্ছা, তারপরে হচ্ছে R মাইনাস, দেন হচ্ছে X3 মাইনাস। ওকে, L2 কি, L হচ্ছে 16 নং গ্রুপের প্রথম মৌলটা, দ্বিতীয় পর্যায়ে প্রথম মৌলটার নাম কি অক্সিজেন, O2। ওকে, ঠিক আছে। দেন আর হচ্ছে F মাইনাস, আর X3 হচ্ছে এই যে 15 নং গ্রুপের তৃতীয় পর্যায়ের, এটা কি নলকূপের পানিতে, এটা হচ্ছে কি ফসফরাস, অর্থাৎ P কি 3। এইবার দেখি তিনটা আইসো ইলেকট্রনিক কিনা। তো আইসো ইলেকট্রনিক কি, এখানে 8, এখানে 9, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। 8 আর 2 যোগ করলে কত হবে
10, 9 আর 1 যোগ করলে কত হবে 10, এখানে কত 15, গণ করতে করে 3টা যোগ করলে কত হবে 18। তাহলে 3টার ইলেকট্রন সংখ্যা পরস্পর কি সমান পাচ্ছি? 3টার ইলেকট্রন সংখ্যা পরস্পর কি পাচ্ছি? সমান কি পাচ্ছি? 3টার ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান পাচ্ছি না, এর ফলে কিন্তু আইসো ইলেকট্রনিক বলতে পারি না। ওকে, আর এই দুটার মধ্যে আমরা আইসো ইলেকট্রনিক কম্পেয়ার করতে পারি, বাট এটা হচ্ছে কি তৃতীয় পর্যায়ের মৌল, এই দুটো হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ের মৌল। শক্তি স্তর যত বাড়বে তত কি আকারটা বাড়বে, তার মানে এই P3- এর আকারটা বড়, এটা হচ্ছে ডান। এখন এই দুটো যেহেতু আইসো ইলেকট্রনিক, তাহলে আইসো ইলেকট্রনিক ক্ষেত্রে কি বলছিলাম, যার প্রোটন সংখ্যা মান বেশি তার আকারটা সবচেয়ে ছোট। 8 আর 9 এর মধ্যে কার প্রোটন সংখ্যা মান বেশি? F- ফ্লোরিনের, তার ফ্লোরিন হচ্ছে লাস্টে, তার আগে তার কী হবে O2-, এটা হচ্ছে আকারের কম। এই P3- কেন হচ্ছে আকারটা বড় হলো, আর তৃতীয় পর্যায়ের মৌল, আর তৃতীয় পর্যায়ে একটা কি শক্তি স্তর আর বেশি, এটা দ্বিতীয় পর্যায়ে শক্তি স্তর বাড়লে আকারটা কি পারমাণবিক আকারটা কি বৃদ্ধি বুঝে একই গ্রুপ উপর নিচে দিয়ে কী হয় শক্তি স্তরটা কিন্তু বাড়ে, আর পর্যায়ে কিন্তু শক্তি স্তর বাড়ে না, কারণ অক্সিজেন আর ফ্লোরিন কি একই কিন্তু পর্যায়ে অবস্থিত, দ্বিতীয় পর্যায়ে। বুঝতে পারছো? এটা কিন্তু তাহলে দেখলেই কিন্তু মনে করা যাবে না যে 3টা আইসো ইলেকট্রনিক সেম, এটা আগে তোমাকে দেখতে হবে ইলেকট্রনগুলো সেম আছে কিনা, এটা ব্যতিক্রম একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে নেক্সট টপিক হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিতে কিন্তু ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষা আসে। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা কিন্তু ক নম্বর আসে? গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণুতে 1 মোল ইলেকট্রন সরিয়ে একে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে কি বলা হয়? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউতে আসে? যে বেরিলিয়াম, তারপরে বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, এই চারটাই কিন্তু তোমাদের মধ্যে সিকিউতে বেশি আসে, কারণ ব্যতিক্রমগুলোয় বেশি আসে। আচ্ছা, তাহলে আমি একটা যদি উদাহরণে তোমাকে যদি কাজ করি, আমি হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের যদি কাজ করি, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? এই দুটোর মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি? তাহলে নাইট্রোজেন কত 7, অক্সিজেন কত 8, ইলেকট্রন করে দেখি, নাইট্রোজেন কত 7, 1s2, 2s2, 2p3, অক্সিজেনের ক্ষেত্রে কী হবে? অক্সিজেন হচ্ছে 8, 1s2, 2s2, 2p কি 4, রাইট? ওকে, তাহলে আমরা দেখো নাইট্রোজেন ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে? 2p-তে, এটাও কিন্তু 2p-তে। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা লিখে ফেলবো। তার মানে আমাদের একই পর্যায়ে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মান কি পায়? বৃদ্ধি পায়। তার মানে অক্সিজেন আয়নীকরণ শক্তির মান এখানে কি হওয়ার কথা? বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু এখানে ব্যতিক্রম কেন ঘটে? কেন ব্যতিক্রম ঘটে? ইলেকট্রন দেখো p-তে সমশক্তির সম অরবিটাল কয়টা থাকে? 3টা থাকে, রাইট? আর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 6টা। তার মানে p6 আর p3 অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অরবিটাল বেশি কি হয়? সুস্থিত হয়। আর যদি সুস্থিত বা থাকে সেখান থেকে ইলেকট্রন সরাতে তোমার কি বেশি শক্তির প্রয়োজন হয়। যেখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন তার আয়নীকরণ শক্তির মান বেশি হয়। সেম যদি ফসফরাস সালফারের ক্ষেত্রে বলি তাহলে এখানে কী হবে? 3p3, সালফারের ক্ষেত্রে কী হবে? 3p4। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম ক্ষেত্রে যদি আমি বলি তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কী হয়? 1s2, 2s2, 2p6, 3s2। অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কী হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম যেহেতু 13 অর্থাৎ ডানে অবস্থিত, তার মানে অ্যালুমিনিয়াম আয়নিক শক্তির মান বেশি হওয়ার কথা কনসেপ্ট তাই বলে, কিন্তু ব্যতিক্রম। কারণ কি? ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 3s2-তে, আর অ্যালুমিনিয়ামের কোথায় প্রবেশ করছে? 3p1-এ। এসে যেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, তার মানে এখানে 2 আছে, এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন। যেখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন তারই আয়নিক শক্তির মান কি হয়? বেশি। কিন্তু এইখানে 3p কি 1, 3p3ও নাই, 3p6ও নাই। তাহলে এই প্রশ্ন পরীক্ষা আসে নাইট্রোজেন অক্সিজেন কার আয়নিক শক্তির মান বেশি, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম কার আয়নিক শক্তির মান বেশি, তারপর হচ্ছে ফসফরাস সালফারের মধ্যে কার আয়নিক শক্তির মান বেশি। তাহলে প্রথম কাজ হচ্ছে আয়নিকরণ শক্তির যে সংজ্ঞাটা আছে সেটা লিখে ফেলবো। 2টা ইলেকট্রন লিখবো, লিখবো নাইট্রোজেন ইলেকট্রন দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রন 2p-তে অরবিটাল প্রবেশ করছে, অক্সিজেনের ক্ষেত্রে 2p অরবিটাল প্রবেশ করছে। আমরা জানি অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল আংশিক পূর্ণ অরবিটাল অনেক বেশি কি হয়? সুস্থিত হয়। এই নাইট্রোজেনের 2p3 অর্ধপূর্ণ থাকা অবস্থায় এইখান থেকে ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তির প্রয়োজন, আর যেখান থেকে ইলেকট্রন সরাতে শক্তির প্রয়োজন সেখান থেকে আয়নিকরণ শক্তির মান বেশি। বাট অক্সিজেনটা কি 2p4 অর্ধপূর্ণ অবস্থায় নাই, পরিপূর্ণ অবস্থায় নেই, আংশিক পূর্ণ অবস্থা আছে। ফলে এখান থেকে ইলেকট্রন সরাতে কিন্তু আমাকে তুলনামূলকভাবে কম শক্তি দেওয়া লাগতেছে, যার ফলে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কার আয়নিক শক্তির মান বেশি হবে? নাইট্রোজেনের। হওয়ার কথা ছিল অক্সিজেনের। বুঝতে পারছো? এইটুকু লিখলে তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। সেম প্যাটার্ন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তারপর হচ্ছে ফসফরাস সালফারের ক্ষেত্রে এই প্যাটার্নের প্রশ্নগুলো এসে থাকে। আচ্ছা, তাহলে এবার চলো প্রশ্নগুলো সলভ করে আসি। বোর্ডে কী কী প্রশ্ন আসছে? ঢাকা বোর্ড 23-এ দেখো কী প্রশ্ন আসছে। ওকে, ই অপেক্ষা ডি এর
আয়নীকরণ বিভব বেশি কেন? আচ্ছা, যেহেতু আয়নীকরণ বিভব থেকে প্রশ্ন আসছে, নিশ্চিত আমি বলতে পারি ব্যতিক্রম একটা প্রশ্ন আসছে। কারণ একই পর্যায়ে বাম থেকে আয়নিক শক্তি বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে কী পায়, গ্রুপে কমে, এটা সবাই জানো। আচ্ছা, তাহলে কি ই অপেক্ষা ডি, তাহলে এনের মান কত বলে দেওয়া আছে? এনের মান বলে দেওয়া আছে 3, তাহলে ডি কি? ডি মূলটা লাস্টে কোথায় প্রবেশ করছে? 3s2-তে। ওই দিকটা 1s2, 2s2, 2p6, 3s2, তাহলে কত? 12। তাহলে 12 কার? 12 হচ্ছে ম্যাগনেসিয়াম। দেন হচ্ছে ই মৌল, ই কি? ই হচ্ছে 2s2, 2p1, রাইট? 2s2, 2p1, এনের মান কি 2 না, এনের মান 3 বলে দিছে। আমার এখানে কত বসাতে হবে? এখানে কিন্তু বসাতে হবে হচ্ছে 3, তাহলে 3s2, 3p1, তাহলে 3s2, 3 এখানে কি আছে? নিয়ন আছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, 10, 12, 13। এই মৌলের এই মৌলের নাম কি? অ্যালুমিনিয়াম। তাহলে আমাকে বলছে ই অপেক্ষা, অর্থাৎ এই অ্যালুমিনিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের আয়নিক শক্তিমান বেশি কেন? বাট হওয়ার কথা ছিল অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়াম কি ডান দিকে অবস্থিত, রাইট? বাট দেখো সর্বশেষ ইলেকট্রন 3s এ প্রবেশ করছে আর 3p1, এটা কিন্তু পরিপূর্ণ অবস্থায় আছে। এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন, এই কারণে ম্যাগনেসিয়াম আয়নিক শক্তিমান বেশি, বাট এটা কি আংশিক পূর্ণ অবস্থা আছে, ফলে এখান থেকে ইলেকট্রন সরাতে তুলনামূলকভাবে কম শক্তি দেওয়া লাগবে। যেখানে ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন, তার আয়নিক শক্তিমান বেশি। একটু আগে কিন্তু কনসেপ্ট আলোচনা করলাম, সেম প্রশ্ন, ম্যাগনেসিয়াম আর কি অ্যালুমিনিয়াম। ওকে, নেক্সট প্রশ্ন, যশোর বোর্ড 23-এ এফ অপেক্ষা ই এর আয়নিক শক্তির মান কেন বেশি? আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি বলছে? পারমাণবিক সংখ্যা কি বলে দিচ্ছে? এখানে তৃতীয় পর্যায়ে। তা তৃতীয় পর্যায়ে প্রথম মৌলের নাম কি? সোডিয়াম। দেখি ম্যাগনেসিয়াম, সি কি? অ্যালুমিনিয়াম, ডি কি? সিলিকন, ই হচ্ছে ফসফরাস, ই হচ্ছে সালফার, রাইট? তারপরে কি? ক্লোরিন, আর্গন। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, প্রত্যেকটা মৌল লিখে ফেলছি। আমার কাজ কি? এফ আর ই এর মধ্যে কম্পেয়ার করা। এফ হচ্ছে কি? সালফার, ই হচ্ছে ফসফরাস, তাহলে ফসফরাস আর হচ্ছে সালফারের মধ্যে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16। ইলেকট্রন করলে কী হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। সালফারের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, সেম। হওয়ার কথা ছিল সালফার আয়নিক শক্তিমান বেশি, কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে, কিন্তু ব্যতিক্রম, কারণ সর্বশেষ ইলেকট্রন 3p-তে প্রবেশ করছে, এটা কি অবস্থা আছে? অর্ধপূর্ণ, ফলে এখান থেকে ইলেকট্রন সরাতে কি বেশি শক্তির প্রয়োজন, ফলে ফসফরাসের আয়নিক শক্তি সালফারের তুলনায় কি বেশি। নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সেম প্যাটার্ন। ওকে, বুঝতে পারছো? ওয়াই আর জেটের মধ্যে কোনটা আয়নিক শক্তিমান বেশি? একটু প্রশ্ন, ওয়াই কি? 15, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে সালফার। একটু আগে বললাম ফসফরাসের আয়নিক শক্তির মান বেশি। তাহলে কতগুলো বোর্ডে কিন্তু প্রশ্নটা আসছে, পারবা তো ইনশাল্লাহ? আয়নিক শক্তি এবারেতে কোনো প্রশ্ন আসবে না। নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রন আসক্তি। তা ইলেকট্রন আসক্তিটা কি, তাই না? তাহলে ইলেকট্রনের সংজ্ঞাটা হচ্ছে, সেটা শিখবো। এখান থেকে একটা যে প্রশ্নটা সব থেকে বেশি আছে, সবচেয়ে ইলেকট্রন আসক্তি মূল কোনটা? ক্লোরিন। ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কেন বেশি, এটা তোমাদের সিকিউতে বেশি আসে। তাহলে এই ইলেকট্রন আসক্তিটা কি? অবশ্যই কি? গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করে একে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে বলা হয় কি? ইলেকট্রন আসক্তি। তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। প্রশ্ন আসে, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? বেশি কেন? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা হচ্ছে ফ্লোরিন ইলেকট্রন লিখে ফেলি, 1s2, 2s2, 2p5। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আচ্ছা, তাহলে আমরা জানি ইলেকট্রন আসক্তি কি? একই পর্যায়ে বাম থেকে ডানে কি ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে, ওপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান কি? হ্রাস পাবে। যেহেতু হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কত নং গ্রুপের মৌল? 17 নং গ্রুপের মৌল। তাহলে উপর থেকে নিচের দিকে কি হয়? একই পর্যায়ে বাম থেকে ডানে কি আয়নিক শক্তির মান, ইলেকট্রন আসক্তির মান কি? বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচের দিকে কি পায়? হ্রাস পায়। তার মানে এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কি? ফ্লোরিন বেশি হওয়ার কথা ছিল, ক্লোরিন কি কম হওয়ার কথা ছিল। কনসেপ্ট তো তাই বলে, রাইট? কেন ব্যতিক্রম? ব্যতিক্রম হচ্ছে
এই যে ফ্লোরিনের সর্বশেষ ইলেকট্রন কি দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ 2p5 প্রবেশ করবেন, ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা 3p5 অরবিটালে কি প্রবেশ করেছে। ফ্লোরিন যেহেতু হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অবস্থান করার কারণে সর্বশেষ ইলেকট্রন এটা আকার কিন্তু খুবই ছোট, আর আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে কী থাকে, বেশি থাকে। আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রনের মধ্যে আগমনকারী যে ইলেকট্রন থাকে ইলেকট্রনগুলো কি বিকর্ষণ বেশি হয়। মনে করো এটা একটা রুম, রাইট? একটা রুমের মধ্যে হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 50 জন, ঠিক আছে? ক্যাপাসিটি হচ্ছে 50 জন, বাট মনে করো হচ্ছে বাইরে থেকে আরও তোমাকে এখানে প্রবেশ করতে চাচ্ছে, বাইরে থেকে মনে করো 20 জন তোমাকে প্রবেশ করতে হবে। 50 জন স্টুডেন্ট ক্যাপাসিটি, 50 জনই ক্লাসে উপস্থিত হয়েছে, বাইরে থেকে 20 জন আসছে, তাহলে কতজন? 70 জন। বিকর্ষণটা বেশি হবে না? বলবে যে এক বেঁচে যদি 3 জন করে বসে, এখন বলবো যে 5 জন করে বসো, তখন কি কষ্ট হবে? তখন ধাক্কা থেকে শুরু করবে, এই আমি আমার জায়গাটা ছাড়বো না, এরকমই তো, তাই না? অর্থাৎ ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়। বাট এই ক্লোরিন কি তৃতীয় পর্যায়ের মৌল হয়, এর সর্বোচ্চ শক্তি স্তরে কি 7টা ইলেকট্রন অবস্থান করে, ফলে এখানে হচ্ছে কি আকারটা কি বড়, ফলে আকারটা বড় হওয়ার কারণে যে কেউ কিন্তু ক্লাসে আসতে পারে। মনে করি ক্যাপাসিটি হচ্ছে 50 জনের, ক্লাসে আসছে হচ্ছে বড় একটা রুম, মনে করি ক্যাপাসিটি হচ্ছে 100 জনের, ক্যাপাসিটি আসছে 50 জন, ঠিক আছে? তাহলে বাইরে থেকে আরও 50 জন আসতে পারবে, ফলে ইলেকট্রন কি বিকর্ষণ কম হয়, কারণ সবাই তখন কি ভালোভাবে কিন্তু গ্যাপ বজায় রেখে কিন্তু বসতে পারবে, তাই না? অর্থাৎ তাহলে কী লাগবা, ফ্লোরিনের সর্বশেষ ইলেকট্রন, ফ্লোরিন কি দ্বিতীয় পর্যায়ে মৌল, আকার ছোট, ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলক বেশি, ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি ইলেকট্রন কি হয়, বিকর্ষণটা কি হয়, বেশি হয়, যার ফলে ফ্লোরিন ইলেকট্রন আসক্তির মান কি হয়, কম হয়। আর ক্লোরিন যে তৃতীয় পর্যায়ের মৌল, ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি বিকর্ষণটা কি হয়, কম হয়, যার ফলে অসীম থেকে একটা ইলেকট্রন আনতে কি, অসীম থেকে একটা ইলেকট্রন কি খুব সহজে কি যুক্ত হতে পারে, তাই না? বাইরে থেকে একটা ইলেকট্রন কিন্তু খুব সহজে যুক্ত হতে পারে, এই কারণে ক্লোরিনে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এইটুকু লিখলে তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবা। এবার চলো এই টপিক থেকে কোন প্রশ্ন সব থেকে বেশি আসছে দেখো। রাজু উত্তর মডেল কলেজ বা তুমি বোর্ডে তুমি দেখো, এই একটা প্রশ্ন বারবারই আসছে, সি এর ইলেকট্রন আসক্তি এ অপেক্ষা বেশি কেন? তাহলে আমাকে হচ্ছে এ কি 17 নং গ্রুপে বলছে, 17 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌলটা কি, ফ্লোরিন, আর তৃতীয় পর্যায়ের মৌলটার নাম কি, ক্লোরিন। দেখো তাহলে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কেন বেশি, অর্থাৎ সি এর ইলেকট্রন, ক্লোরিন ইলেকট্রন এ অপেক্ষা কেন বেশি, একটু আগে ব্যাখ্যাটা দিলাম। কারণ কি ফ্লোরিনের আকার ছোট, চার ঘনত্ব তুলনামূলক বেশি থাকে, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, আগমনকারী ইলেকট্রনের কি বিকর্ষণটা বেশি হয়। ক্লোরিন কি তৃতীয় পর্যায়ে মৌল, 7টা শক্তি স্তরে কি শক্তি স্তরটা কি বড় থাকে, পর আগমনকারী ইলেকট্রনের প্রতি বিকর্ষণটা কি কম হয়, অসীম থেকে একটা ইলেকট্রন খুব সহজে যুক্ত হতে পারে, যার ফলে ক্লোরিন ইলেকট্রন আসক্তির মানটা কি হয়, বেশি হয়। সংজ্ঞাটা লিখে দিবা, ইলেকট্রন লিখবা, এই লাইনগুলো লিখে দিবা, তাহলে তুমি কি পাবা, ফুল মার্কস 3-এর 3। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কী প্রশ্ন আসে, তাহলে প্রথমে কি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি সংজ্ঞাটা, মনে করো সংজ্ঞাটা কি, কোনো অণুতে অবস্থিত দুইটা ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল আছে, শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে পরস্পরের কি আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ দুইটা কোনো অণুতে অবস্থিত দুইটা ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলের মধ্যে যে আকর্ষণ করার ক্ষমতা, তাকে বলা হয় কি, তড়িৎ ঋণাত্মকতা। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে কি তড়িৎ ঋণাত্মকতা মান বাড়ে, উপর থেকে নিচের দিকে কি তড়িৎ মান কি পায়, হ্রাস পায়, রাইট? তাহলে এই যে একই পর্যায়ে কি বলছে, প্রশ্নটা সলভ করে আসি। উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মক মাপ পদ্ধতি মানগুলো যৌক্তিকতা ব্যাখ্যা করো। ওকে, এটা কি সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ দিনাজপুরে প্রশ্নটা আসছে। তাহলে আমার 3য় নং পর্যায়ের কথা বলছে, তেমন দেখো একই পর্যায়ে বাম থেকে আমি যতই ডানে যাচ্ছি তত আমার হচ্ছে তড়িতের মানটা কি বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, যত বাম দিকে ডানে যাচ্ছি একটা করে কি প্রোটন যুক্ত হচ্ছে, আর একটা করে প্রোটন যুক্ত হওয়ার পর ইলেকট্রন গতি নিউক্লিয়াসকে অনেক বেশি জোরে আকৃষ্ট হচ্ছে, পরমাণুর আকার হ্রাস পাচ্ছে, পরমাণুর আকার হ্রাস ফেলে তড়িৎ মানটা কি বৃদ্ধি পায়। বুঝতে পারছো? অর্থাৎ ইলেকট্রনের সাথে যত হচ্ছে একটা করে হচ্ছে প্রোটন বাড়বে, ইলেকট্রনের সাথে প্রোটনের আকর্ষণ বলটা বেশি হয়, আকর্ষণ বল বাড়লে তড়িৎ মান বৃদ্ধি পায়। সংজ্ঞাটা লিখবা, যে জিনিসগুলো বলো এইটুকুলো তুমি 3-এ 3 পেয়ে যাও। বোর্ডে আসে না, বাট একটা কলেজে আসে এরকম প্রশ্ন আসতে পারে। আর সর্বাধিক তড়িৎ মৌলের নাম কি, সর্বাধিক তড়িৎ মৌলটার নাম হচ্ছে কি, ফ্লোরিন। এটা কিন্তু আমাদের খ নাম্বারে আসে, ফ্লোরিন কেন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আজকে ক্লাসে হচ্ছে যে টপিকগুলো পড়লাম, এই টপিকগুলো আন্ডারে ক প্লাস খ হতে সাজেশন পার্ট দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে এই প্রশ্নগুলোই কিন্তু সব থেকে বেশি আসবে। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা হচ্ছে প্রথম প্রশ্নটা দেখি কি, ক্ষার ধাতু কি। তাহলে ক্ষার ধাতু হচ্ছে কি, কাকে বলা হয়, গ্রুপ 1-এর মৌলগুলোকে কি বলা হয়, ক্ষার ধাতু বলে। দেন মিথ্যার ধাতু কি, গ্রুপ 2-এর মৌলগুলোকে কি বলা হয়, মিথ্যার ধাতু। দেন ব্লক মৌলগুলোকে, ব্লক মৌল বলতে কি, এস ব্লক মৌল হতে পারে, পি ব্লক বলতে পারে তোমাকে, ডি ব্লক বলতে পারে, এ ব্লক বলতে পারে। তা সেক্ষেত্রে তুমি কীভাবে অ্যান্সার লিখবা, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন
এস অরবিটালে প্রবেশ করে তাকে এস ব্লক মৌল। পি ব্লক মৌলে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন পিতে প্রবেশ করে পি ব্লক মৌল, ডির ক্ষেত্রেও সেম, এফ এর ক্ষেত্রেও সেম। বুঝতে পারছো? অবস্থান্তর মৌল কি? তাহলে অবস্থান মৌল কাকে বলে? তাহলে কি পর্দায় সারণীতে কি ডি ব্লক মৌলের মধ্যে সুস্থিত আয়নে যাদের মধ্যে অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে কি বলা হয়? অবস্থান্তর মৌল বলে। ইলেকট্রন আসক্তি কাকে বলে? একটু আগে বললাম, গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করে একে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় কি? ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতা কি? কোনো অণুতে অবস্থিত দুইটা ভিন্ন মোলের পরমাণুর যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে পরস্পরের মধ্যে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। আর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটার নাম কি? ফ্লোরিন। তা কতবার কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসছে, অ্যানালাইসিস করে তোমাদের কিন্তু সাজিয়ে দিয়েছি। তাহলে চলো খ নাম্বারটা, এই টপিকগুলো আন্ডারে কী কী খ নাম্বার পড়তে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সাধারণ অবস্থায় সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম 2+ গঠিত হয় না। কেন হয় না? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা সবাই জানো সোডিয়াম ইলেকট্রন যদি আমি করি 1s2 2s2 2p6 3s1, তাহলে সোডিয়াম প্রত্যেকটা মৌলই চাই কি? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন অর্জন করতে। তাহলে সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা? সোডিয়ামের কাছাকাছি অবস্থা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নিয়ন। নিয়নের কত? 10। তাহলে সোডিয়ামকে একটা ইলেকট্রন খুব সহজে কি ত্যাগ করে কিসের মধ্যে ইলেকট্রন অর্জন করতে চাবে? নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন কী করতে চাবে? অর্জন করতে চাবে। বাট সোডিয়াম 2+ মানে এখান থেকে ইলেকট্রন তোমাকে আগেই আরেকটা কি সরাতে হবে, যখন নিষ্ক্রিয় গ্যাস থেকে ইলেকট্রন সরাতে কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন, এটা কিন্তু পসিবল না। এই কারণে সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম 2+ কিন্তু গঠিত হয় না। ঠিক আছে, Fe2+ আর Fe3+ আয়নদের মধ্যে কোনটা অধিক স্থায়ী? আচ্ছা, কোনটা অধিক স্থায়ী? Fe2+ আর হচ্ছে Fe3+। Fe2+ কি হবে? আর্গন 3d5। আচ্ছা, Fe2+ হচ্ছে আর্গন 3d6 আর Fe3+ হচ্ছে আর্গন 3d কি হবে? 5। ঠিক আছে, তাহলে অর্থাৎ দেখো তো কোনটা বেশি সুস্থিত হবে। তাহলে আমরা জানি ডিতে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 10টা। তাহলে D5 কি অর্ধপূর্ণ আর D10টা কি পরিপূর্ণ। তাহলে এই যে ফরম্যাটে থাকবে সেটা বেশি কি সুস্থিত। বাট Fe2+ কি 3d6 থাকে আর Fe3+ 3d কি 5, ফলে এটা অধিক বেশি কি হবে? সুস্থিত হবে। তাহলে ইলেকট্রন লিখবা, তারপর লিখবা আমরা জানি অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল, আংশিক পূর্ণ অরবিটাল অনেক বেশি কি হয়? সুস্থিত হয়। Fe2+ 3dতে 6টা ইলেকট্রন আছে যেটা আংশিক পূর্ণ, বাট Fe3+ 3d অরবিটাল কয়টা ইলেকট্রন থাকে? 5টা, যেটা কি অর্ধপূর্ণ অবস্থা থাকে। ফলে এটি দুটার মধ্যে কি দুটা এটা কি Fe3+টা কি বেশি সুস্থিত। এটুকু লিখলেই তুমি ফুল মার্কস পাবা। নেক্সট হচ্ছে, অবস্থান তত্ত্ব রঙিন গঠন করে কেন? ওই যে বলছিলাম স্বাভাবিক অবস্থায় কি ডিতে পাশে সমশক্ত অরবিটাল থাকে, এটাকে ডিজেনারেট অবস্থা বলা হয়। বাট যখন হচ্ছে লিগ্যান্ড এসে যৌগ গঠন করে তখন ডি ইলেকট্রন কি হয়? বিকর্ষণ করে, তখন দুটা ডি অরবিটাল দুটা শক্তি স্তর বিভক্ত হয়, তখন কি নন ডিজেনারেট অবস্থা বলা হয়। ফলে দুটো শক্তির যে পার্থক্য তখন কি ক্রিস্টাল ফিল্ড বিভব শক্তি বলা হয়। ঠিক আছে, তোমাদের কিন্তু রঙিন গঠন কিন্তু কনসেপ্ট বলে দিছি, ওই ফর্মেটে লিখে ফেলবা। দেন ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে ফ্লোরিন কেন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল? তাহলে প্রথমে সংজ্ঞাটা লিখবা তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে লিখবে একই পর্যায়ে বাম দিকে ডানে কি তড়িৎ ঋণাত্মক কি বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে গ্রুপে কি হ্রাস পায়। তাহলে ফ্লোরিন কি দ্বিতীয় পর্যায়ে সর্বাধিক কি ডানে অবস্থিত মৌল এবং গ্রুপ 17 কি প্রথম অবস্থানকৃত মৌল। ফলে ফ্লোরিনের শেয়ারকৃত ইলেকট্রনের উপর কি নিউক্লিয়াস আকর্ষণটা কি হয়? বেশি হয়। এই কারণে ফ্লোরিন সর্বাধিক কি তড়িৎ ঋণাত্মক মৌল। নেক্সট যে প্রশ্ন, অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে অক্সিজেন ইলেকট্রন আসক্তির দ্বিতীয় মান কেন ধনাত্মক? তাহলে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সংজ্ঞাটা প্রথমে লিখব। ইলেকট্রন আসক্তি কি এক মোল ইলেকট্রন প্রবেশ করে একটা ঋণাত্মক আয়নে পরিণত করে। ঠিক আছে, তাহলে আমার ইলেকট্রন আসক্তি ধনাত্মক মানে হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন মানে কি বাইরে থেকে আরেকটা অক্সিজেন কি অ্যানোয়নে যুক্ত করতে হবে। বাইরে থেকে যদি একটা অক্সিজেন তুমি অ্যানোয়নে যুক্ত করতে চাও তাহলে ওদের তোমাকে কী দিতে হবে? বাইরে থেকে তাপ শক্তি প্রয়োগ করতে হবে। তখন সেই বিক্রিয়াটার নাম কি হয়ে যায়? তাপ উৎপাদী না তাপ হারি। বাইরে থেকে যদি তাপ দাও তখন সেই বিক্রিয়ার নাম হয়ে যাবে কি তাপ হারি। আর তাপ হারি বিক্রিয়া ডেল এইসের মান কি হয়? ধনাত্মক হয়। ঠিক আছে, অর্থাৎ ক প্লাস খ সাজেশন শেষ। তোমাদের হচ্ছে থ্যাংক ইউ। তাহলে আমরা মৌলের পর্যায়ে ধর্ম রাসায়নিক বন্ধন পার্ট 1-এ যে কনসেপ্ট 6টা আলোচনা করলাম, এই কনসেপ্টগুলো থেকেই তোমাদের বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্নগুলো আসবে না। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো। এইটুকু পড়লেই তুমি কিন্তু মিনিমাম 2টা সিকিউ কিন্তু কমন পেয়ে যাবা। নেক্সট যে পার্ট 2 খুব সহজে খুব শীঘ্রই হচ্ছে আমি আপলোড দিয়ে ফেলবো ডিএমটি স্টেশন ইউটিউবে। তোমরা ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর
ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যদি ক্লাসটা ভালো লাগে কমেন্ট করে জানাও, আর কোন কোন টপিকে তোমাদের সমস্যা তোমার জানিয়ে দাও। ইনশাল্লাহ আমাদের রসায়ন হচ্ছে 200-তে 200 টার্গেট, আমরা 200-তে ইনশাল্লাহ 200 পেয়ে দেখাবো। তোমাদের এই যার তাই সিরিজের কেমিস্ট্রি পুরো দায়িত্ব একদম আমি নিয়েছি, ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কিছু তোমাদের গিফট হিসেবে দেওয়া হবে। সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ ভালো থাকো, সবার সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।